সালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আলোকিত মানুষের সাথে দীপশিখা সংলাপের দ্বিতীয় পর্বে আপনারা যে যে স্থান থেকে দেখতেছেন আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ফুরকান কুতুবী। অনুষ্ঠান সম্পর্কে আপনার কোনো মতামত, অতিথির কাছে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট বক্সে জানাবেন। আমরা চলে যাব অনুষ্ঠানের মূল পর্বে। আজকের অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন সুদূর জাপান থেকে কেজি কেমিক্যাল কর্পোরেশন সেইকু পিএসপি ডিআইসি জাপানের প্রধান গবেষক ডক্টর মোহাম্মদ শাহজাহান কুতুবী। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেমন আছেন স্যার? এই আছি, আল্লাহর রহমতে ভালোই আছি। আপনারা সবাই ভালো আছেন? দীপশিখা? জি স্যার, আলহামদুলিল্লাহ। জি স্যার, আছি। আমাদের সাথে অলরেডি অনেকে যুক্ত হয়েছেন। আমাদের লাইভটি চালু হয়ে গেছে। আপনারা যে যে জায়গা থেকে দেখতেছেন, অনেকেই কুতুবদিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে দেখতেছেন, অনেকেই কক্সেস বাজার থেকে দেখতেছেন, অনেকেই চিরং থেকে দেখতেছেন, অনেকেই ঢাকা থেকে দেখতেছেন, অনেকেই দেশের বাইরে থেকে দেখতেছেন। আপনাদেরকে আবারও স্বাগত। স্যার, অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে। আমি সর্বপ্রথম মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাকে এই সম্মানিত করে আজকে কিছু বলার জন্য তৌফিক দান করেছেন। এরপরে সম্মানিত দীপশিখা, কুতুবদিয়াবাসী আর আমার এই লাইভ ব্রডকাস্টিং এর সুপ্রিয় দর্শক শ্রোতা, সবার প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা ও শুভেচ্ছা এবং সর্বোপরি সালাম রহিল। সবার আগে আমি দীপশিখাকে ধন্যবাদ জানাই। তারা আমাকে কিভাবে খুঁজে পাইল, সেখান থেকে সম্মানিত করে আমাকে তাদের প্ল্যাটফর্মের মাধ্যমে কিছু বলার জন্য সুযোগ দিয়েছেন। এরপরে সবার শেষেই ধন্যবাদ দিচ্ছি কুতুবদিয়াবাসী, যেখান থেকে আমার মূল, যেখান থেকে আমি উঠে আসছি। এরপরে বর্তমানে আমার বাসস্থান নাপিতখালী বা ইসলামপুর ইউনিয়ন, কক্সবাজার সদর। তারপরে আর বাংলাদেশের আমার বন্ধু বান্ধব আর যারা আমার এই লাইভ ব্রডকাস্টিং দেখতেছেন ফেসবুকের সুহৃদ ফ্রেন্ড, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। স্যার, আমাদের সাথে অলরেডি অনেকেই দেখতেছেন, অনেকেই যুক্ত হয়েছেন। একজন বরগুপ থেকে যুক্ত হয়েছেন, কুতুবদিয়া থেকে যুক্ত হয়েছেন একজন, বরগুপ থেকে যুক্ত হয়েছেন একজন, তারপরে স্যার চট্টগ্রাম থেকে একজন যুক্ত হয়েছেন। এজামুদ্দিন ভাই আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন, দীপশিখার প্রতিষ্ঠাকালীন সভাপতি। উনি জানিয়েছেন আপনাকে প্রথম জানতে পারে সম্ভবত 2012 সাল থেকে কারেন্ট অ্যাফেয়ার্সে আপনাকে নিয়ে একটা ফিচার হয়েছিল এবং প্যাভিলিয়ান রুথিনিয়ান শঙ্কর প্রভাবক নিয়ে আবিষ্কারের জন্য আপনার নামে একটা প্যাটেন্ট আছে। তখন আপনাকে উনি আপনার সম্পর্কে 2012 সালেই জানতে পেরেছিল। আরেকজন চট্টগ্রাম থেকে জয়েন করেছেন। আহ, আহ, সকলকে আমাদের অনুষ্ঠানে আবারও স্বাগত। স্যার, আমরা প্রথমেই শুনবো কুতুবদিয়ার ধুলোমাখা পরিবেশ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়ে জাপানে জাপানে আপনি স্কলারশিপ পেয়ে আজকে একটু পর্যন্ত আসার এই গল্পটা আমরা প্রথমে শুরু থেকে আজকের অবস্থান পর্যন্ত আমরা গল্পটা শুনবো। গল্প তো গল্পই, আবার কিছু গল্পের কিছু পয়েন্ট থাকে যেটা মানুষ অনুসরণ করে, অর্থাৎ মানুষের টার্নিং পয়েন্টের উপর ওটার একটা প্রভাব বিস্তার। আমারটা গল্পই না, অনেক কিছু বলা যায়।
আমি কুতুবদিয়ার কোথায় সতরুদ্দিন ফয়জানার পাড়া, ওইখানেই বড় হওয়া। প্রাইমারি সেকশনে জড়ে পড়েছিলাম, তারপরে কিছু কিছু জিনিস আসে সবার জন্য। অর্থাৎ মানুষ কখন আল্লাহ কি পাঠায় সেটা জানে না। ঠিক তদ্রুপ সতরুদ্দিন জুনিয়র হাই স্কুল ওইভাবে প্রতিষ্ঠিত হয়েছিল যারা সমাজের জড়ে পড়ে যায় লেখাপড়া থেকে, তাদেরকে তুলে আনার জন্য। ওই জিনিসটাই হচ্ছে আমার জন্য ফেরেস্তার মতো আসছিল। তো ওই স্কুলের শিক্ষক ছিলেন যারা, তখন আমি ওইটাই বলবো, তাদের তাদের অনেকে, দুইজন শিক্ষক মারা গেছেন, শ্রদ্ধেয় মীর কাসেম আর নুরুল ইসলাম স্যার। তারপরে ওদের আত্মার মাগফিরাত কামনা করতেছি আমি, তুমি, কারণ তাদের হাত দিয়ে আমি গড়ে উঠছি। ওই সতরুদ্দিন হাই স্কুল বা জুনিয়র হাই স্কুল না হলে মনে হয় আমার লেখাপড়াটা এই পর্যায়ে আসতো না। আমি স্কুল জড়া পড়ছিলাম, সেই জড়া পড়া থেকে একদিন বেড়িবাঁধের উপর দাঁড়ায় আছি, সেখান থেকে আমার বন্ধু বান্ধবরা, ওই স্কুল হয়েছে, তাদের লোক লাগবে, তাদের স্টুডেন্ট লাগবে, সেই বেড়িবাঁধ থেকে ধরে নিয়ে গেছিল। সেইখানে যাওয়ার পর বর্তমান প্রধান শিক্ষক শুক্কুর স্যার আর নুরুল ইসলাম স্যার, তারপরে ছিলেন মৌলভী মুক্তার আহমদ স্যার হুজুর, ওনারা তিনজনই ছিলেন, আমার মনে আছে। ওনারা আমাকে ডাইকা কোনো কিছু জিজ্ঞাসা না করেই টাকা পয়সা ছাড়াই স্কুলে অ্যাডমিশন নিয়েছিলেন। তারপরে কাহিনী তো অন্যরকম। ওইখানে স্কুলের কাহিনীটা এই জন্য বলতেছি, আমাদের কুতুবদিয়াটা হচ্ছে খুব অবহেলিত একটা জায়গা। ওইখানে যারা স্কুল করে, কতগুলো উদ্যোগী মানুষ আছে, সেই উদ্যোগী স্কুলের করার পিছনে একটা বিরাট যে ভূমিকা থাকে, সেই ভূমিকার কথাটা আমি তুলে ধরছি। স্কুল ছিল না, জায়গা ছিল না, তখন একটা প্রাইমারি স্কুল ছিল পরিত্যক্ত। বর্তমান সেই সতরুদ্দিন প্রাইমারি সরকারি শিক্ষক যিনি সিরাজুল ইসলাম স্যার, উনি মনে হয় স্কুলটাকে, তাদের প্রাইমারি স্কুলটাকে, পরিত্যক্ত স্কুলটাকে আমাদের স্কুলে জুনিয়র হাই স্কুল করার জন্য, ব্যবহারের জন্য সেইভাবে একটা করেছিল। এখন উদ্যোগ নিলে তো হবে না, কেউ উদ্যোক্তাও থাকতে হয়। আর উদ্যোক্তা ছিলেন সুদূর সৌদি আরব থেকে মৌলানা রুহুল আমিন বা রুহুল কাদের, অনেক নাম হবে আমার মনে হয়। উনি ওই পৃষ্ঠপোষক, আর স্থানীয় মানুষ আছে যারা ওখানকার স্থানীয় অনেক, যেটা বর্তমানে কালো কোম্পানি নাম আছে, তারপরে আছে আলী আহমদ মাস্টার, যেটা এইগুলাকে আমি দেখছি, ওদের দৌড়াদৌড়ি বা অন্য কিছু এগুলাই। আর স্থানীয় কতগুলা যুবক, যেগুলা না হলে স্কুল হয় না, তারাই স্কুলটা গড়েছিল,
তারাই ছাত্রদেরকে পড়াইতো। স্কুলের এই টিচার গুলা ছিল, আমি এই জন্য বলতেছি, এটা কাহিনীটা বলতেছি এই জন্য, আমাদের দেশের ওগুলাকে ওরা অত আমাদের মতো হায়ার এডুকেটে যাইতে পারে নাই, কিন্তু তাদের হাত দিয়ে আমি গড়ে আসছি। আমাকে চিটাগাং কলেজ বা নাপিতকালা হাই স্কুলের জন্য, চিটাগাং কলেজের জন্য, তারপরে জাহাঙ্গীরনগরের জন্য গড়ে তুলছে ওই যে যে শিক্ষকগুলা আমাকে শিক্ষা না দিলে আমি অন্য একটা স্কুলে গিয়া, ভালো স্কুলে বা ভালো কলেজে গিয়া, ভালো ইউনিভার্সিটিতে গিয়া আমি সে যোগ্যতা অর্জন করতে পারতাম না। এই জন্যই ওই শিক্ষকগুলাকে আমি আগে প্রথমেই স্মরণ করতেছি। তারপরে ওইখানকার স্থানীয় শিক্ষক বা কিছু ছেলে যারা সেটা শহরে পড়তো, তারা এসে ওইখানেই অনেক, এগুলা নাম বলতে অনেককে বলতে হবে, আমি সবাইকে বলতেছি না, তারা ওইখানে টাকা ছাড়া আমাদের ক্লাসগুলা নিত উদ্যোগী হয়ে। এইরকম কুতুবদিয়াতে অনেক স্কুল হয়, এগুলা না বলার নয়। তো তারা আমাকে ওইখানে প্ল্যাটফর্মের মধ্যে আমার একটা মনে আছে, ফৈজুল হাদিস স্যার, তারপরে কায়সার স্যার, এরকম রশিদ স্যার অনেক আছে। আর একজন স্যার মারা গেছেন, ওনার নাম হচ্ছে জহির। ওরা কোনো টাকা পয়সা ছাড়া আমাদেরকে পড়াইতো। একদম সকালে কতগুলা ক্লাস নিত স্কুলের আগে, আমরা সেই ক্লাসগুলা করতাম। সেই ক্লাসগুলা করে অনেক কিছু শিখতাম। আমার বেসটা ওইখানে থেকেই করা। তারপরে আর পিছনে তাকাতে হয়নি আমার। একের পর এক শুরু করেই যেখানে হাত দিছি আল্লাহর রহমত, সেখানে আমি ভালো জিনিস ছাড়া, অর্থাৎ কোনো ব্যর্থতা ছাড়াই আমি এগিয়ে গেছি। আমি এই জন্য প্রথমে ওইসব শিক্ষক বা যাদের অবদানে সতরুদ্দিন জুনিয়র হাই স্কুল বা বর্তমান সতরুদ্দিন হাই স্কুল হয়েছে, আমি তাকেই প্রথম ভাবেই স্মরণ করব এতে। আর দ্বিতীয় এটা গেল, এখন এর পরে আসতেছে, আমি ওইখানে ক্লাস 6 বৃত্তি পেয়েছিলাম। আমার যাত্রা শুরু থেকে ক্লাস 9ও, ক্লাস 7ও বৃত্তি পেয়েছিলাম উত্তরণ থেকে, আবার কক্সবাজার ডিস্ট্রিক্টে। ক্লাস 8-এ আমাদের ওই 1991 সালের ঘূর্ণিঝড় হয়েছিল। 91 ঘূর্ণিঝড় হওয়ার পরে সব কিছু ভেঙে গেছে। স্কুল নাই, কোনো কিছু নাই, ঘর বাড়ি নাই, আমার আত্মীয় স্বজন নাই, আমার আম্মা, আমার দাদি, বোন এরা মারা গেছিল। আর আমিও দেশে ছিলাম না, আমিও আবার জড়ো পড়ে গেছিলাম। তখন আমাদের ফ্যামিলি কাজে আমিও এঙ্গেজ হয়ে গেছিলাম, পারিবারিক আর্থিক সাপোর্ট দেওয়ার জন্য। তখন আমি ছিলাম বদরখালীতে 91-তে, আর্থিক সাপোর্ট দেওয়ার কোনো কাজে জড়িত হয়ে গেছিলাম। সেইখান থেকে 91 গেল, হারানোর পরে সবকিছু শেষ। এখন কারো স্কুল নাই, কারো ঘর বাড়ি নাই, কারো লেখাপড়া তো সম্ভব না। তাহলে এখন এইখানে এই মানুষ জড়ে যায়, অনেকেই জড়ে গেছে, কি করবে? তাদের টাকা পয়সা নাই, খাওয়ার নাই, কিছু নাই। সেখান থেকে আমি, আল্লাহ আমাকে হয়তো বুদ্ধি দিছিল, আমি আর টাকায় নিতে চলে আমি কক্সবাজার গেছিলাম। কক্সবাজার গিয়া জেলা প্রশাসক তখন ছিল দাউদুজ্জামান, আমার মনে আছে এক্স্যাক্টলি। কেউ সাহস করবে না, আমি ইংলিশে দরখাস্ত লিখছিলাম ওনার কাছে। দরখাস্ত লেখার পরে আমি ওনাকে সেটা জমা দিছি। জমা দেওয়ার বিড়ম্বনা দেখেন, আমি তখন ছিলাম ক্লাস 8ম শ্রেণীর ছাত্র। সেই সাহস থাকতে হবে সবার কাছে। আমি এই জন্য বলতেছি, আমাদের দেশে কিছু ছাত্রদের বলে আমাদের কিছু নেই, আমাদের কে দিবে? যদি সাহস থাকে, আগানোর ইচ্ছা থাকে, কোনো প্রতিবন্ধকতা না, যে কোনো কিছু ভেঙে যায়। আমাকে কেউ শিখাইও দেয় না যে আমি জেলা প্রশাসকের কাছে আমি একটা অ্যাপ্লিকেশন করব আমাকে কোনো ভর্তি করানোর জন্য বা কোথাও
এডমিশন নেওয়ার কোনো সহযোগিতা করার জন্য। আমি জাস্ট ইংলিশে একটা দরখাস্ত লিখছিলাম, আমাকে কিন্তু তাদের যে সহকারী বা কর্মচারী আছে তারা গেস্টও দিন। তো এইরকম 3-4 দিন গেছে, যাওয়ার পরে আমি একদিন ওনার সামনেই হাজির হলাম। হাজির হইয়া উনি আসতেছে, ওনার হাতেই দরখাস্তটা দিলাম। তখন আমাকে কর্মচারীরা নিষেধ করতেছিল, কিন্তু ওই দরখাস্তটা নেওয়ার পর উনি ভিতরে ঢুকছে, ভিতরে আমি বাইরে দাঁড়ায় আছি। রান্নার উপরে আমাকে ডাকলো, ডাকার পরে কি চাও? আমি আমার সমস্যার কথা বললাম। তখন আমাকে ওনার ইয়া থেকে কি তহবিল থেকে আমাকে তখনকার দিনে 5,000 টাকা দিয়েছে। তুমি এগুলা নিয়ে যেখানে যাও সেখানে ভর্তি হো। তারপরে কিছু বই, তখন বইয়ের সেট দিছিল, আমি এগুলা নিয়ে চলে গেলাম নাপিতখালী হাই স্কুলে। নাপিতখালী হাই স্কুলে যাওয়ার পর তখন সেপ্টেম্বর কি অগাস্ট, তো ওইখানে আমাদের আত্মীয়রা থাকতো, ওদের ওইখানে গেছি। যাওয়ার পরে আত্মীয়দের বাসায় উঠেছি। আত্মীয়র বাসা বলতে আমার আব্বার মামা ছিল, তারাও এখান থেকে এফেক্টেড হয়ে ওখানে চলে গেছিল। চলে যাওয়ার পর ওদের বাসায় উঠলাম, ওঠার পরে আমি ঘুরতেছি ববগুড়ের মতো। তারপরে ওইখান থেকে নাপিতখালী হাই স্কুলে একদিন একটা টিচারের সাথে পরিচয় হয়েছিল, কি করি না করি ওভাবে। তারপরে তা আমাদের এখানে ভর্তি হও, আমার ইচ্ছা ছিল কক্সবাজার হাই স্কুলে ভর্তি হওয়ার জন্য। তো চিন্তা করলাম কক্সবাজার হাই স্কুলে ভর্তি হলে আমার টাকা পয়সা পাবো, কি করবো চলবো। আমি একটু লম্বা করে বলতেছি জিনিসটা এই জন্যই, তারপরে আমি সংক্ষেপে চলে যাব। ওই স্কুলে তখন হেড স্যার আব্দুর রশিদ স্যার, উনি ছিলেন না। না থাকার কারণে আমাকে বলতেছে আজকে হেড স্যার নাই, কালকে আসুন। তো কালকে আমি গেলাম। হেড স্যার আমাকে কতগুলো প্রশ্ন করছিল, আমার স্পষ্ট মনে আছে। ভয়েস, ন্যারেশন, যেগুলো আমরা ক্লাস 7-এ চতুর্দিন হাই স্কুল থেকে ভালো মতো পড়াইছিলেন সেই নুরুল ইসলাম স্যার, আমার মনে আছে স্পষ্ট। ভয়েস আর ন্যারেশন এগুলা বলার মতো না। তারপরে বাংলা ব্যাকরণ, ম্যাথমেটিক্স মীর কাসেম স্যারও পড়াইছিল। আর ইংলিশের কতগুলো দক্ষতা অর্জন করছিলাম ফয়জুল আজিজ স্যারের কাছ থেকে, যেগুলা বৃত্তি ছিল। সে প্রশ্ন পড়ার পরে আমাকে ঢাকা ছাড়াই ভর্তি করাই দিল। কোথায়? নাপিতখালী হাই স্কুলে। সাথে সাথে একটা লজিংও ঠিক করে দিল। তখন আমি ওইখানে সেপ্টেম্বরে প্রথম সাময়িক পরীক্ষা দিলাম, 15 দিনের মাথায় আমি ওইখানে ফার্স্ট হয়ে গেলাম। তখন সবাই আমার প্রতি একটা অন্য চোখে দেখলো, এই ছেলে আসি 15 দিনের মধ্যে ফার্স্ট হয়ে গেল, এটা কোন ধরনের। ওইখানকার ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, তখন আমি তাদেরকে বললাম আমি ওইখানে ছিলাম 5 নাম্বার। তাহলে চিন্তা করতেছে 1 থেকে 4 ওই ছেলেগুলা কিরকম হবে। তখন এরপরে আসলো ভর্তি পরীক্ষা হলো। আমি ভর্তি ওখানে সবকিছু টাকা ছাড়া, আমার কোনো আর থাকাইতে হয়নি। ফেরেস্তা যাকে বলে আর কি। ওইখানে লজিং থাকলাম, লজিং থাকার পরে ওইখানে তারপরে হেড স্যার আমাকে বৃত্তি দেওয়ার জন্য বলতেছিল নাপিতখালী হাই স্কুল থেকে। কুতুবদিয়ার মানুষের প্রতি যে বা স্কুলের প্রতি, আমি হেড স্যারকে তখন বলছিলাম, স্যার আমি যে স্কুল থেকে আসছি সেই স্কুলই আমার নাম এন্ট্রি করে আগে পাঠিয়ে দিছে। আমাকে যদি বৃত্তি দিতে হয় আমি ওই স্কুলের নামে দিব, চতুর্দিন জুনিয়র হাই স্কুলের নাম। আর যদি আপনার এখানে পড়তেছি কিন্তু ওই স্কুলের নামে পরীক্ষা দিতে পারবো না, তাহলে আমি পরীক্ষাই দেব না। এটাই আমার মনে হয় সবার মধ্যে এই জিতটা থাকা উচিত কুতুবদিয়ার সন্তান হিসেবে। তখন আমাকে হেড স্যার বললো, তুমি যেখান থেকে দাও এইখানে পড়েছো সেই কৃতজ্ঞতাটা থাকলেই হলো। এই রশিদ স্যারের কথা আমি বলতে পারবো না। তারপরে উনি বলল, আমি বললাম ঠিক আছে। তারপরে উনি আমাকে নিয়ে গেল সেই ক্লাস 91 পরে বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে গেল। তখন আমাদের সাথে সলিমও দিয়েছিল কুতুবদিয়া, আমাদের ও কোনো স্কুলে ভর্তি হয় নাই, ও বাসায় থেকে পড়াশোনা করে
সলিমুল্লাহ আজাদ, ওইখান থেকেই সতরুদ্দিন হাই স্কুলের নামে পরীক্ষা দিতে গিয়েছিল। তখন আমি নাবিদখালী হাই স্কুলের গ্রুপে, উনি সলিমুল্লাহ আজাদ কিন্তু সতরুদ্দিন হাই স্কুলের একজনই। একটা টিচার ছিল, নামটা আমি ভুলে গেছি, নামটা, উনি বর্তমানে আমার প্রাইমারি স্কুলের টিচার হয়ে গেছে, টিচার জাফর স্যার, মেবি জাফর ওই জাফর স্যারের আন্ডারে গেছিলেন। তখন আমি মেবি জাফর স্যার, তখন আমি বৃত্তি দিচ্ছি নাবিদখালী হাই স্কুলের টিচারের আন্ডারে পড়তেছি। আমাদেরকে হেড স্যারই নিয়ে গেছে, নাবিদখালী হাই স্কুলের হেড স্যার। উনি না নিয়ে যাওয়ার পরে আমি বৃত্তি দিলাম, বৃত্তি দিয়া কাঁদলাম, পাস করলাম ওইখান থেকে। আবার সেই কাহিনী, ওই আমি সতরুদ্দিন হাই স্কুল থেকে প্রথম কুতুবদিয়াতে আমি একজনই পেয়েছিলাম, সতরুদ্দিন হাই স্কুলের নাম হয়ে। তারপরে এরপরে গেলাম, মেট্রিক পরীক্ষা দিলাম 94-তে। ওই রশিদ স্যার আমার কাছ থেকে একটা পয়সাও কোনোদিন নেই নাই। বৃত্তির যা টাকা আসতো সব টাকা আমাকে দিয়ে দিত। কারণ দেখেন, আমার কিন্তু কিছুই ছিল না, কিন্তু ফেরেশতা হিসেবে এই যে সুযোগ সুবিধা পাওয়া, এগুলা কিন্তু অটোমেটিক দিয়ে দিছে। তারপরে এসএসসি পাস করলাম নাবিদখালী হাই স্কুল থেকে। উনি আমার ফর্ম ফিল আপের টাকাও কখনো নিয়ে স্কুলে থাকার জন্য সুযোগ সুবিধা করে দিয়েছে। আমি স্কুলে থাকতাম ক্লাস 9 থেকে। ওই নাবিদখালী স্কুলে একটা রুম দিয়েছিল, সেই রুমে থাকতাম। বিজ্ঞানাগারের চাবি দিয়েছিল, আমার কাছে চাবি থাকতো স্কুলে। হেড স্যার অতই বিশ্বাস করতো, আমি এই জিনিসগুলো কখনোই বলতে পারবো না। সেই রশিদ স্যার, তারপরে ওইখানকার আর স্যার ছিল। তারপরে এসএসসির পরে আমাকে খুব আর একটা স্যার বেশি ভালোবাসতো। সবাই তো ভালোবাসতো, কিন্তু সব স্যারই কোনোদিন আমাকে খারাপ চোখে দেয়। সবাই কিন্তু আমার প্রতি একটা আন্তরিক স্যার ছিল। বশির স্যার, জাফর স্যার, ওখানেই নাবিদখালী হাই স্কুলতে। তারপরে শহীদুর রহমান স্যার। তা আমাকে অনেকে বলছিল তুমি ঈদগাহ কলেজে ভর্তি হও। আমি এগুলা বলতেছি, যখন মানুষ কোনো কিছু, আমি মেট্রিক পরীক্ষা দিচ্ছি, এখন অনেকে বলতেছে তুমি সিডা গিয়ে লেখাপড়া করতে পারবো না টাকার অভাবে। কিন্তু আমি চিন্তা করলাম টাকা পাবো কই, টাকা নাই, ফ্যামিলিগত কোনো সাপোর্ট নাই, ওইটা অন্য জিনিস। ওই জন্য আমি বলবো না, কারণ ফ্যামিলির অত আর্থিক সচ্ছল ছিল না। আরো অনেক কিছু কাহিনী আছে যে কাহিনীগুলো বলার যোগ্য না। সেই ফ্যামিলি সাপোর্টও নাই। তখন আমার হেড স্যার আমাকে বললো তুমি ঈদগাহতে ভর্তি হও, এখানে ভর্তি হলে তুমি এখানে ভালো রেজাল্ট করবা, কলেজে বেতন লাগবে না, কোনো টিউশনি করে টাকা পাবা, সাপোর্ট পাবে তোমার আর্থিক। তো শহীদুর রহমান স্যার আমাকে বললো তুমি উড়ে যাও, যেখানে যাও সেখানে তুমি জায়গা করে নিতে পারবো। আমার এখনো মনে আছে। তাহলে এক একটা স্যারের এক একটা জিনিস। তখন শহীদুর স্যার আমাকে ওইটা বলার কারণে আমি একটু সাহস পেয়েছিলাম। আর পরীক্ষার পরে আমি কিছু টাকা অর্জন করছি টিউশনি করে, সর্বমোট 3-4 হাজার টাকা জমা করছি। তা আমি চিটাগাংয়ের উদ্দেশ্যে চলেই গেলাম। তখন সবাই কিন্তু প্রবাহতে কোচিং করতেছে, আমি কোনো কিছু নাই। এরপরে চিটাগাং কলেজে কোনো কিছু ছাড়াই পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পরে আল্লাহর হুকুম কি, আমি টিকে গেছি। কোনো প্রতিবন্ধকতা কোনো কিছু পাইলাম না। তারপরে চিটাগাং কলেজে ভর্তি হওয়ার পরে আমি ওইখানে আমার একজন খুব শুভানুধ্যায়ী ছিল, মাস্টার ইউনুস, বাড়ি পেপুয়া। উনি আমাদের ফ্যামিলিগত আত্মীয়। তারপরে ওনার সাথে পরিচয় হওয়ার পর উনি ওইখানকার প্রাইমারি স্কুলের হেড টিচার ছিলেন। আমাকে উনি যে প্রাইমারি হেড টিচার ছিলেন সেখানে একটা জায়গা দিয়েছে, এখানে থাকে। এর আগে অনেক কাহিনী হয়েছে, আমাকে আত্মীয় স্বজনরা তেমন সাপোর্ট করে নাই। আমার অনেক আত্মীয় স্বজন চিরাঙ্গও ছিল, তাদের কাছে গেলে আমি পাই নাই কোনো কিছু।
তারপরে উনি ওইখান থেকে আমি পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা দিয়া শ্রীরাম কলেজে টিকলাম, টিকার পরে আমি মেসে উঠলাম, ওই যে বাকুলিয়াতে মেসে উঠছি। মেসে 2 মাস তা আমি লজিং করতেছি, আমার টাকা না, টাকা শেষের পথে চলে গেছে। 1200 টাকার মতো আমার টাকা খরচ হয়ে গেছিল, যে 3000 বা 6000 টাকার মধ্যে, আর বাকি টাকা ছিল। তারপরে আস্তে আস্তে এই যে বর্তমানে ডুয়েটের টিচার জয়নাল ভাইয়ের একজন ভাই ছিল নিজাম কুতুবী, ওনার সাথে আমি মেসে থাকতাম। উনি আমার কথা শুনে আমাকে একটা লজিং ঠিক করে দিল, তাও সেটা সেটা হলো যে এক শিক্ষক বাড়ি কুতুবদিয়া, শিক্ষক মানে ভুটানির ডেমনস্ট্রেটর, ওনার বাড়িতে আমি লজিং ছিলাম 3 মাস। তো কোন একটা কারণে ওখানে থাকা যাচ্ছিল না, ওইটা কলেজের কোনো প্রশাসনিক নিয়মের কারণে। তখন আমি হোস্টেলে যাওয়ার জন্য চিন্তা করছিলাম। হোস্টেলে কিন্তু আগে ছেলে বলে নিয়ে গেছে। তখন কুতুবদিয়ার ফরিদ আহমদ কুতুবী ম্যাথের টিচার ছিলেন, উনি ছিলেন শের বাংলা হলের প্রভোস্ট, এখন তত্ত্বাবধায়ক ছিলেন। তখন আমি ওনার কাছে গেলে আমাকে নিয়ে গেল ওই যে মাস্টার ইউনুস, উনি নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে পরিচয় করাই দিল। পরিচয় করা দেওয়ার পরে উনি বলতেছে এখন সিট হয়ে গেছে, যদি কোনো সময় খালি হয় আমাকে নিয়ে দিন। দেখেন, অর্থাৎ কুতুবদিয়ার মানুষগুলা একজন কিভাবে সাহায্য করতেছে। আমার কিছু নাই, আমাকে এক একটা পথ দেখাই দিচ্ছে, তুমি এদিকে যাও, এদিকে যাও। তার মানে কি কোনো প্রতিবন্ধকতাই ছিল না, যা পাই আমি অগ্রসর হই, আমাকে আগাইয়ে নিয়ে যায়। ওই জিনিসগুলো মনে হয় আল্লাহ ফেরেশতা স্বরূপ পাঠায়। আর আমারও একটা অদম্য ইচ্ছে ছিল। তাহলে চিটাং কলেজে পড়লাম, চিটাং কলেজ থেকে পরীক্ষা দিলাম, পাস করলাম। তারপরে ওই পরীক্ষার আমাকে হোস্টেলে রাখলো, সিট যে কোনো একটা ম্যানেজ করে দিল কুতুবদিয়ার সন্তান হিসেবে। ওনার একটা পয়েন্ট আমি বলি এখন। তারপরে একদিন আমার অবস্থা জানার পরে আমি হোস্টেলে টাকা দিতে পারতেছিলাম না, তো আমাকে ডাকলো, ডাকার কি অবস্থা, আমি বললাম এই অবস্থা। তখন উনি নিজে ডাকে আমাকে ওনার ছেলেগুলাকে পড়াইতে দিলেন। 2টা ছেলে ছিল, একটা সাকিব আর একটা নাম আমি ভুলে গেছি, সাকিবটা মনে আছে, হাসিব, সাকিব আর হাসিব, দুইজনে ওনাদেরকে পড়াইতে দিলেন। কিছু টাকা দিত, সে টাকা দিয়ে আমার চলে যেত। দেখেন, এক একটার পর একটা, যদি কারো ইচ্ছা থাকে, কোনো প্রতিবন্ধকতা নাই, শুধু অগ্রসর হওয়ার একটা পথ তুলে দেয়। তারপরে পরীক্ষা দিয়ে পাশ করলাম। পাশ করার পরে এখন ভর্তি পরীক্ষা পালা। ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তো আমার তো আর, আমি কোনোদিন প্রাইভেট পড়ি নাই, কোনো মুহূর্ত না। যা পড়তাম ওই যে একটা নাসির স্যারের কথা শুনলাম, রাত্রে উঠে পড়া। ওই আমার একটা বৈশিষ্ট্য ছিল, সেই রাত্রে উঠে পড়াটা আমার একটা বৈশিষ্ট্য ছিল। সারাদিন টিউশনি করতাম, সন্ধ্যাবেলা এসে ক্লান্ত হয়ে যেতাম, ঘুমাইয়ে যেতাম। ওই রাত্রে 12টা-1টার পরে আবার উঠতাম, উঠে তারপর পড়াশোনা করতাম। ওইটাই নিয়ে আমার হয়ে যেত। এখন আমি সবচেয়ে আমার একটা পয়েন্ট, চিটাং কলেজে পড়ছি, ভালো ছাত্রদের সাথে পড়ছি, কিন্তু আমাকে পরীক্ষার ম্যাথের, তুমি তো কোথাও পড়ো না, টিউশনি সারাদিন তো এইভাবে করো, আমার কাছে ম্যাথ পড়তে আসি। তা আমি ম্যাথ পড়তে গেলাম, তাও সেকেন্ড ইয়ারে। তখন ম্যাথ গুলো আমি করে ফেলতেছি, উনি দেওয়ার আগে আমি করে ফেলি। তো বলতেছে তুমি তো এগুলো পারো, তোমার তো এখানে আসার দরকার নাই, তুমি আর এখানে আসার দরকার নাই, তুমি যা পারো তুমি করে ফেলি, যদি কোনো সমস্যা হয় তাহলে আমার কাছে আসো। কেন ওই ম্যাথ গুলো আমি আগে শেষ করে ফেলছি, আমার যারা ওখানে প্রাইভেটে পড়াই সেগুলো আগে শেষ করে আমি এখানে বসে আছি। তারপরে এইভাবে ম্যাথের মধ্যে ডেটা পাওয়ার পরে আমি ম্যাথেই ডেটা পাইছিলাম গিয়াতে, ইন্টারমিডিয়েটে। তখন পরীক্ষা বলতেছে তোমাকে তো এখন ভর্তি হতে হবে কোথায়, ইউনিভার্সিটির পরীক্ষায়। তখন আমি ম্যাথের ডিপার্টমেন্টের একটা ফর্ম নিতে গেছিলাম। তখন ছিলাম ম্যাথের চেয়ারম্যান পরীক্ষা, চিটাং কলেজের কথা। আমার ফর্ম জমা দিতে যখন গেছি, ফর্মটা উনি থাম দিয়া ছিঁড়ে ফেলছে, তুমি এখানে ভর্তি হতে আসবে না, আর যদি কোনো ডিপার্টমেন্টে যদি ভর্তি হতে দেখি, তোমার ভর্তি আমি ক্যান্সেল করবো।
একজন টিচার তখন একটা ছাত্রকে বলে, সেটা আমি জানি না, তখন তুমি গিয়া কোন ইউনিভার্সিটি পরীক্ষা দিবা, অথবা বুয়েটে পরীক্ষা দিবা, অথবা মেডিকেলে পরীক্ষা দিবা। তারপরে আমি মেডিকেলে পরীক্ষা দিলাম, ভাগ্য খারাপ, ঠিকই নাই, সিনিয়র ইউনিভার্সিটি পরীক্ষা দিই নাই। তারপরে বুয়েটে পরীক্ষা দিই নাই। তারপরে মেডিকেলে যখন ঠিকই নাই, আমার আত্মীয় স্বজন আমাকে একটু, আমার পরিবার থেকে আমাকে দেখতে একটু ইয়া করলো, তখন আমি চিড়িয়াখানা থাকার আর ইচ্ছা হলো না। আমি 620 টাকা নিয়ে আমি চলে গেলাম ঢাকা। এয়ার ড্রপ দিয়ে, ভর্তি পরীক্ষা এয়ার ড্রপ দিয়ে চলে গেলাম ঢাকায়। 620 টাকা আমার পকেটে ছিল। আমি রেলের ভাড়া দিই নাই। রেলের ভাড়াটা আমি এই জাপানে আসার পরে আমি পে করছি। কিভাবে পে করছি? আমি যা রেলের ভাড়া তখন ছিল, তার আরো কয়েক হাজার গুণ টাকা আমি রেলের অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছি। অর্থাৎ টিকিট কিনা আমি টিকিট ছিঁড়ে ফেলছি। ওইভাবেই আমি ওই টাকাটাই আমি দিয়ে দিছি। এরকম অনেক কাহিনী আছে। তারপরে চিরাং, ওখানে গিয়া তারপরেই পড়লাম এডমিশনের কথা। একটা কোন একটা খুব খারাপ কাজ করছি, অর্থাৎ খুব নিম্ন শ্রেণীর কাজেই গেলাম। কোনো বন্ধু বান্ধবের উঠি নাই, কোনো আত্মীয় স্বজনের কাছেও যাই নাই। নিজেই একটা কোনো কোম্পানিতে একটা নাইটের চাকরি নিয়েছিলাম। তারপরে ডে টাইমে কোচিং করতাম, তারপরে মেসে থাকতাম। ওইসব কাজ করিয়া আমি 4 মাসে যা হয়েছে, তারপরে আবার প্রবাহত গিয়াতে ভর্তি, রেটিনে ভর্তি হলাম। রেটিনে ভর্তি হইয়া কোচিং করলাম, তারপরে বুয়েটে পরীক্ষা দিলাম, তারপরে ঢাকা ভার্সিটিতে পড়তে দিলাম। বুয়েটে মেডিকেলে টিকি নাই, তারপরে ঢাকা ভার্সিটিতে আসছি। জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিলাম, জাহাঙ্গীরনগরে গেলাম, কেমিস্ট্রি পাইছি, কেমিস্ট্রিতে চলে গেলাম। ঢাকা ভার্সিটি মৃত্তিকা পেয়েছিলাম, আর বুয়েটে পাইছিলাম ওয়াটার রিসোর্স। পড়তে ইচ্ছা করে নাই, তাও ওয়েটিং লিস্টে আসছিলাম। আর তখন আর ওখানে না পড়ে জাহাঙ্গীরনগরে কেমিস্ট্রি পড়তে গেছি। আর কেমিস্ট্রিতে যা শিখলাম, টিউশনি করতাম। আর আমি 5টার পরে আসতাম ঢাকায়, ক্যাম্পাসে থাকতাম না, রাত্রে যাইতাম। সবাই আমাকে দেখতো রুবিনের মতো। টিউশনি করে সব কিছু করতাম, ফ্যামিলিও চালাতাম, সবকিছু। ভাইদেরকে পড়াশোনা খরচ করাইছি। আর আমার বন্ধু বান্ধব যারা জানে, তারা জানে আমার ভাইদেরকে বা ফ্যামিলি কত। এখানে তারপরে আমি জাহাঙ্গীরনগরে পাস করলাম, ফার্স্ট ডিভিশন পেলাম। তারপরে ওইখান থেকে কি যেন হয়ে গেল আমার। আমি আমার একটা সুপারভাইজার ছিল নুরুন নাহার ম্যাডাম, ওনার কাছে কেউ যায় না, আমি প্রথম গেলাম। আমার পিছে পিছে আরো 2 জন গেছিল। যাওয়ার পরে ওনার মারফতে আমি জাপানে স্কলারশিপের জন্য পাইলাম। স্কলারশিপের জন্য একটা কাহিনী বলি, আল্লাহ কি করে দেখেন। এখানে কাহিনী হচ্ছে, আমি স্কলারশিপের ফর্মের মধ্যে একটা ভুল করছিলাম। ভুল করার পরে স্কলারশিপের ফর্মটা বাতিল হয়ে গেছে। বাতিল হওয়ার পরে তারপরে আমি, আমার ম্যাডাম আমার প্রতি খেপা। ম্যাডাম বললো, তুমি এটা করলা কেন? ফর্ম বাতিল হয়ে গেছে, এখানে জাপান থেকে বললো। আর জাপানের যে সুপারভাইজার আমাকে চিনেও না, উনি আবার ফর্ম আরেকটা কিনে আরেকটা নিয়ে পূরণ করে, ওইখানে 2টা স্কলারশিপ ছিল। একটা হচ্ছে ম্যাক্স, ওটা ইউনিভার্সিটির আন্ডারে একটা আছে, আর একটা ম্যাক্স জাপান গভর্নমেন্ট সরকারের একটা আন্ডারে আছে। যেটা ইউনিভার্সিটির আন্ডারে সেটা বাতিল হয়ে গেল স্কিমের মধ্যে। আর উনি ওই ম্যাক্স এর ফর্মটা আমার কাছে আবার কপি পাঠিয়ে দিলে ইমেইলে, আমাকে বলছে 2 দিনের মধ্যেই আমাকে পাঠাইতে হবে। আমি 2 দিনের মধ্যে পাঠাইছি। পাঠানোর পরে সেটা লাস্টের দিন জাপানে পৌঁছছে, কিন্তু জাপানের ইউনিভার্সিটি যেখানে, সেখানে আসেনি। উনি পোস্ট, আমি জাপানের প্রফেসরকে বললাম আমি পাঠিয়ে দিচ্ছি, পৌঁছে গেছে জাপানে। আমি ট্র্যাক করে দেখতেছি
ট্র্যাক করে দেখার পরে জাপানের প্রফেসর বলতেছে আমার কাছে তো হাতে আসে নাই। তখন উনি জাপানের পোস্ট অফিসে ফোন করলো। ফোন করার পরে কোন পোস্ট অফিসে সেটা জমা পড়ে আছে সেটা বের করলো। বের করে নিজে গাড়ি চালাইয়া গিয়া সেইখান থেকে নিয়ে এসে জমা দিল। তাহলে এইগুলা কি বলবো আমি? উনি চাইলে তো পারতো যে কি এটা করার দরকার নাই। এইগুলা হচ্ছে কি জীবনের মোটিভ, অর্থাৎ কারো প্রতিবন্ধকতা উনি আনার পরে ওইবারে আমার সিলেকশন হয়ে গেছে। একবারই অ্যাপ্লাই করছি, একবারে সিলেকশন, একবারেই স্কলারশিপ হয়ে গেছে। তারপরে এপ্রিলে আমাকে সুসংবাদ দিল তুমি সিলেক্টেড হয়ে গেছো, অক্টোবরে এখানে চলে আসতে পারো। এই হচ্ছে আমি জাপানে আসার মূল কাহিনী। তার মানে কি এখানে আমার প্রতিবন্ধকতার প্রতিটি স্তরে এক একটা মানুষের অবদান এটা অগ্রহণযোগ্য। এটার আমি কখনোই বলতে পারবো না জাপানের প্রফেসর কি করলো এটা তো বলা যায় না। এটা তো সবার জন্য কারোর জন্য করছে কিনা আমি জানি না। আমার আর পরীক্ষা আমাকে যদি সিরিয়ান কলেজের ম্যাথমেটিক্স এর ফর্ম সিরিয়া দিয়া যদি বাইর করে না দিত, বলছে আমি সিরিয়ান কলেজের কোনো আঙ্গিনা কোনো ডিপার্টমেন্টে ভর্তি হতে দিব না, তাহলে আমার ওই লাইফ চেঞ্জটা হতো না। তাহলে এক একটা অধ্যায় আমার কাহিনীগুলো হচ্ছে এইরকম। তারপরে জাপানে আসছি, জাপানে আল্লাহ যা করম, জাপানে তো আর এখন তো বাংলাদেশে থাকতে তো কি হতো আজকে কাইলে রাত্রে কাইলে পরের দিনে চিন্তা হইতো। জাপানে তো আমি আসার সময় আমার 5 পয়সা খরচ করিনি, সবকিছু জাপানের সরকারের আন্ডারে আসলাম। আমার অন্যরাও আসে একইভাবে সবার মতো আমি সেভাবে আসলাম। আসা এখানে আবার বাংলাদেশি যারা ছিল তারাও অনেক হেল্প করছে সবাই। এই যে কাহিনীটা, এই কাহিনীটা আমি কখনো ভুলি না। তারপরে স্টেপ বাই স্টেপ জাপানে আসলাম, জাপানে সবকিছু মাস্টার্স করলাম, পিএইচডি করলাম, তারপরে বিভিন্ন গবেষণা কাজ করলাম। আল্লাহ এতটুকু আনছে এটা শুকরিয়া। তবে সবার কাছে সবার দোয়া আছে, কারো দোয়া না থাকলে আমি এতটুকু আসতে পারতাম। স্যার অর্থাৎ আপনার জাপানের কোন এটা ইউনিভার্সিটিতে পিএইচডি? আমি সাগা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছি। এটা সাগা ইউনিভার্সিটিতেই ওই এক একটা মানুষ আমার জন্য মনে হয় ফেরেশতা স্বরূপ আল্লাহ পক্ষ থেকে পাঠিয়ে দিচ্ছে, আমি সেটাই মনে করি আর কি। না হলেও হতো না। অর্থাৎ এইখানে আমি একটা কথা বলি, কারো প্রতিবন্ধকতা থাকলে এটা প্রতিবন্ধকতা আল্লাহর পক্ষ থেকে প্রতিবন্ধকতা আসে আমি এটাই বিশ্বাস করি না। প্রতিবন্ধকতা সবার আছে কিন্তু জয় করার ক্ষমতা নিজে। সেই জয় করার ক্ষমতা যার প্রবল ইচ্ছা থাকে, যে পারে সে অবশ্যই ওটাকে ডেঙ্গাইয়া যেতে পারে। হয়তো আমারটা প্রথমবার আমি যেখানে হাত দিছি সবগুলা প্রথম স্টেপে আমি লাভ করছি, সেটা ঠিক আছে। শুধুমাত্র আমার ইউনিভার্সিটি এডমিশন টেস্টটা আমি প্রথমবার ড্রপ হয়েছি, দ্বিতীয়বারে আমি টিকছি। আর কোন ক্ষেত্রে আমার সেটা হয়নি। ওইখানে আমার একটা ভুল ছিল, আমি প্রথমবার শুধু মেডিকেলি ফর্ম নিয়েছিলাম আর কোথাও ফর্ম নিই নাই। আমি মেডিকেলে ঠিকই নেই আর কোথাও পরীক্ষা দিইনি। ওইখানেই একটা দ্বিতীয় স্টেপ গেছে, আর কোথাও আমার দ্বিতীয় স্টেপ যায় নাই। যে কোনো কেউ একজন মানুষ আমার হাতে নিয়ে আসছে, আমাকে ধরে তুমি এদিকে যাও, ও পথ দেখাই দিচ্ছে। কিন্তু এখন ওই মানুষটার কাছে যাওয়ার জন্য আমারও একটা ইচ্ছা ছিল। এইটাই বলতেছি, কুতুবদিয়াতে এরকম হাজার হাজার স্টুডেন্ট আছে, হাজার হাজার আছে, তাদের ফ্যামিলিগত সাপোর্ট না থাকতে পারে, যদি তাদের ইচ্ছা থাকে তারা অবশ্যই এরকম জয় পথ এরকম হাজার হাজার আছে। আর আমি কি করছি না করছি আমার শতদ্বীপ প্রতিটি সদস্য জানে, তারা আমাকে চিনে, আমার ফ্যামিলিকে চিনে, আমি ওগুলো এখানে উল্লেখ করি না। স্যার আপনাকে আপনাকে আপনার এলাকা থেকে অনেকেই দেখতেছেন। একজন হুম, আলমগীর ফরিদ নামের এমডি আলমগীর বলল তিনি ফৈজালি পাড়া থেকে আপনাকে দেখতেছেন। হুম, আরও কয়েকজন স্যার আপনার এলাকা থেকে দেখতেছেন, অনেকেই কুতুবদিয়া থেকে দেখতেছেন, সৌদি আরব থেকে একজন দেখতেছেন, রাহেলা নাজিম মিনু উনি সৌদি আরব থেকে দেখতেছেন, আরেকজন ফৈজালির হুম। পাড়া থেকে দেখতেছেন, মিজানুর না, রহমান সবাই বলে দেখতে একজন পারে, ফৈজালির পাড়া থেকে দেখতেছেন। হ্যাঁ। হুম, স্যার আমরা এই পর্বে কিছু প্রশ্ন নিব স্যার। বলেন। আহ, আমার প্রথম প্রশ্নটা,
স্যার আপনি কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রশ্নটা? হ্যাঁ। প্রশ্নটা হচ্ছে যে রাসেল রহমান নামের একজন প্রশ্ন করেছেন, আমাদের মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জন্য বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার ইচ্ছা থাকলেও অনেকে স্কলারশিপ না পাওয়ায় যেতে পারে না। স্কলারশিপ ছাড়া মধ্যবিত্ত সন্তানদের উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার কোনো উপায় আছে কিনা, কিভাবে সম্ভব? এখন আমি এখানে বলি উচ্চশিক্ষা বলতে মধ্যবিত্ত বলতে বা নিম্নবিত্ত, আমি নিম্নবিত্ত, আমার কিছুই ছিল না। সেটা হয়তো আল্লাহর পক্ষ থেকে আমার জন্য এগুলা দিয়ে দিছে, সেটাই আমি বলবো। তারপরে কারণ আমার প্রতিটি স্টেপে, আমি যখন নাফিদকালী স্কুলে ছিলাম সেখানে শহীদুর রহমান স্যার আমাকে একটা গাইডলাইন দিয়ে পার করে দিয়েছে, তুমি এখানে থাকতে পারবে না, চলো। চট্টগ্রামে ফরিদ আহমদ স্যার, উনি সিরিয়ান কলেজের, উনি আমাকে বলছে তুমি সিরিয়ান কলেজে থাকতে পারো, চলে যাও। আর ঢাকাতে আমি চলে গেলাম। এই যে একটা জিনিস এরকম। এখন আমি মধ্যবিত্ত, যদি বাইরে যদি উচ্চশিক্ষা নিতে হয় অনেক টাকার দরকার, যদি স্কলারশিপ না হয়। তবে বাইরে আরেকটা জিনিস সুবিধা আছে কি, তাদের কাজ করে কিছু টাকা উপার্জন করা যায়, অর্থাৎ অর্ধেক টাকা হোক সে আয় করে চলতে পারে, এটা একটা পার্ট টাইমের সুযোগ সুবিধা আছে। এখন স্কলারশিপ পাওয়া যায় না, বাইরে গেলে স্কলারশিপ পায় প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে, যদি প্রথমে সিলেক্ট হয়। আমি সেলফ ফাইন্যান্স অর্থাৎ নিজের টাকা দিয়ে পড়া, সেখানে ভর্তি হওয়ার পরে আস্তে আস্তে কিছু স্কলারশিপ স্থানীয় ভাবে বা ইউনিভার্সিটি থেকে পাওয়া যায়, যেগুলা অর্ধেক সাপোর্ট পায়। আর এখন যাদের টাকা নাই তারা স্কলারশিপ অবশ্যই অপরিহার্য। আর স্কলারশিপ পাওয়ার জন্য তাকে সেভাবেই আগে গড়ে তুলতে হবে নিজের এলাকায় বা নিজের বাংলাদেশে। তাকে সেভাবে যদি গড়ে তুলতে পারে অবশ্যই সে স্কলারশিপ পাবে। এইটাই হচ্ছে নিজেকে গড়ে তোলার কি। এখন পড়াশোনা না করে যে আমি বিদেশে ইচ্ছা করি তাহলে তো সম্ভব না। আমাকে পড়াশোনা করতেই হবে, আমি বিদেশে যাব, এই প্রত্যয় নিয়ে যদি সে অগ্রসর হয় সে অবশ্যই বিদেশে স্কলারশিপ পাবে, বিদেশে যেতে পারবে। একটা হচ্ছে নিজের শ্রম আর প্রত্যয়, এই দুইটা অবশ্যই থাকতে হবে। টার্গেট, এটা ছাড়া অন্য কিছু না। টাকা নো ফ্যাক্টর, আমি টাকা কোনো ফ্যাক্টর না। যদি প্রত্যয় থাকে, টাকা সাপোর্টিং জিনিস অবশ্যই ঠিক আছে। এখন এখন অনেকে বলতে পারে আমার মতো সাহস করে কে যাবে। হ্যাঁ, আমার মতো সাহস করে যাইতে পারে, যদি সাহস থাকে, সাহস করে, এবং সে যত বাধা আসুক সে সেটাকে মোকাবেলা করার সাহস তার থাকতে হবে, সে অবশ্যই পারবে। আল্লাহ তাকে সাহায্য করবে। অর্থাৎ নিজেকে নিজেই সাহায্য করো, তারপরে আল্লাহ সাহায্য করবে। আর নিজে যদি হাত পা গুটিয়ে থাকি, বসে থাকি, আল্লাহ কখনো সাহায্য করবে। এটাই হচ্ছে আমার কথা। আর বিদেশে যার উনি প্রশ্ন করছেন বিদেশে যাওয়া, বিদেশে যাইতে গেলে অবশ্যই যাইতে পারবে, মধ্যবিত্ত স্কলারশিপ ছাড়াও যাইতে পারবে। তবে আগে বিদেশে যাওয়ার মতো নিজেকে অর্জন করে নিতে হবে যা দরকার। আমি ইউনিভার্সিটি যখন ভর্তি হয়েছি তখন আমি দেখতাম বিদেশে যাওয়ার জন্য কি কি দরকার আছে, সেইগুলা নিয়ে আমি পড়তাম। আমি বিসিএস জন্য পড়াশোনা করি না, আমার বন্ধু বান্ধবরা জানে। আমি বিসিএস এর জন্য তেমন পড়তাম না, কারণ আমার টার্গেট ছিল আমি বিদেশে যাব। এটা আমার টার্গেট, বাই হুক এন্ড বাই ক্রুক। আমি জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষার আগে এক পরিবারে টিউশনি করাইতাম। তো টিউশনি বলতেছে তুমি মেডিকেলে পড়বা, তখন আমি বলতাম আমি মেডিকেলে পড়ার ইচ্ছা কম, তবে আমি একজন গবেষক হব। তখন আমি কিন্তু ইউনিভার্সিটিতে ভর্তি হই নাই, ওটা আমার মুখ দিয়ে ফসকে বের হয়ে গেছে। ঠিক আল্লাহ হুকুম কি আমি এখন গবেষক। আচ্ছা স্যার, আমরা একটা প্রশ্ন নিব। রাসেল রহমান নামের একই ব্যক্তি আরেকটা প্রশ্ন করেছেন, জাপান তথ্য প্রযুক্তিতে বিশ্বের অনেক এগিয়ে, সেক্ষেত্রে জাপানের জনশক্তি হিসাবে যাওয়ার জন্য কি কি দক্ষতা অর্জন করতে হবে, কোন কোন খাত হ্যাঁ। বাংলাদেশের ছাত্রদের জন্য সহজলভ্য? স্যার আপনার প্রশ্নটা মনে হয় স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে আমি বলি কোন সাবজেক্টই খারাপ না, যদি সেই সাবজেক্টে সে ভালো করে। প্রত্যেক সাবজেক্টে কিন্তু স্কলারশিপ আছে, জাপানে আছে। সামাজিক বিজ্ঞান স্কলারশিপ আছে, ইংলিশ স্কলারশিপ আছে, ইঞ্জিনিয়ারিং স্কলারশিপ আছে। যে কোনো সাবজেক্ট, সাবজেক্ট নো ম্যাটার,
যদি সে খুঁজে ভালো রেজাল্ট করে যদি সে অর্জন করতে পারে, সেই সেই সাবজেক্টে এখানে আসা স্কলারশিপ পাইতে পারে। আর হ্যাঁ, সবচেয়ে এখানে যেটা হচ্ছে কি টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্স সাবজেক্টটা এখানে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। বাইরে থেকে যারা আসে তাদেরকে সায়েন্সের গুলাকে সবচেয়ে বেশি নিয়ে আসে, অন্যগুলা কম আসতে পারে, তুলনামূলকভাবে বেশি সায়েন্সের সাবজেক্টের যেগুলো আছে সেই ছাত্রগুলাই সবচেয়ে বেশি আসে। এখন সেই ক্ষেত্রে এখন বাংলাদেশে আমি জানি জাইকা একটা প্রোগ্রাম আছে, জাইকা কিন্তু ওইখান থেকে ছেলেপুলে সিলেক্ট করে ওখানে তাদেরকে বিনা পয়সায় কোর্স করায় জাপানিজ। ওই জাপানিজ কোর্স করার পরে তাদের পরীক্ষা নেয়, পরীক্ষা নেওয়ার পরে জাপানিজ কোম্পানিদেরকে তাদের বায়োডাটা দেয়। ওই পরীক্ষায় অংশগ্রহণ করে অনেক বাংলাদেশি জাপানে আসতেছে 3 বছর 5 বছর এইগুলা ক্যাটাগরি। তো বেশিরভাগ ক্ষেত্রে ইঞ্জিনিয়ার, সেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হোক, সেটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হোক, সেটা কম্পিউটার ইঞ্জিনিয়ার হোক, সেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হোক, সব ক্ষেত্রে। ঠিক আচ্ছা আছে। আচ্ছা হুম। স্যার, আপনাকে অনেক আরেকজন ধরুন আরেক বোর্ডের থেকে দেখতেছেন, আপনার কুতুবী হাসান আপনাকে দেখতেছেন, কুতুবী হাসান আঙ্কেল আপনাকে দেখতেছেন। উনি যুক্ত হয়েছেন চট্টগ্রাম কলেজের অধ্যাপক ফরিদ আহমেদ স্যার ফরম ছেলেপেলার কথা থেকে। আপনার হয়তো পরিচিত। হ্যাঁ, এই যে ফরিদ স্যার না হলে তো আমি শ্রীরামগঞ্জে পড়তে পারতাম। কারণ আমি শ্রীরামগঞ্জে ম্যাথে অবশ্যই আসতাম, কারণ তখন আমার কি ছিল, ম্যাথে আমি ডেটার মার্ক পেয়েছি প্রায় 89, মনে হয় 89 পেয়েছিলাম। আচ্ছা। অর্থাৎ 89 বলতে অর্থাৎ দুইটা, অর্থাৎ মোট হুম, 200 মার্কের মধ্যে কত 89 দুগুণ, ওইটাই ছিল আর কি। হ্যাঁ, ওইটাই ছিল। তো উনি আমাকে বলতেছিল সেই যে তুমি এইখানে কেন ভর্তি হবা, তোমার ভর্তি হতে হবে ইউনিভার্সিটিতে, তুমি ভর্তি হবা মেডিকেলে, তুমি ভর্তি হবে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে, তুমি এখানে আসবে কেন। স্যার আমরা উনি আরেকটা বিষয় হুম, আরেকটা বিষয় আপনার জানতে চাবো। আপনার সালবিউটাল প্রয়োগে ওয়ান মেডিসিন ওয়ান টার্গেট ফর্মুলার যে সাফল্য বা এটা সম্পর্কে আমাদেরকে একটু আচ্ছা, বলবেন। এইখানে আমি একটা বলি, আমি কোনো ডাক্তার না, আমি একজন গবেষক। গবেষকের মধ্যে বিভিন্ন গবেষক আছে, ইঞ্জিনিয়ারিং গবেষক আছে, বিভিন্ন ধরনের গবেষক আছে। আমার মেইন জিনিসটা হচ্ছে কেমিস্ট্রি। আর কেমিস্ট্রির মধ্যে অনেক ধরনের গবেষণা আছে। কেমিস্ট্রির মূল একটা কাজ আছে, যে কাজটা হচ্ছে কি, কেমিস্ট মানে কি, কেমিস্ট জীবন বাঁচাতে, জীবন সাজাতে, জীবন মারতে, জীবন গড়তে, এটাই কেমিস্ট্রি। কেমিস্ট্রি নাই এমন কোন সেক্টর নাই। হ্যাঁ, এটা হচ্ছে মূল বেসিক কেমিস্ট্রি। আর আমি যেই গবেষণাটা করি, আমি কেমিক্যাল রিঅ্যাকশন, অর্থাৎ একটা জিনিস দিয়ে আরেকটা জিনিস বানানো, এই যে রিঅ্যাকশন গুলা হয়, এইটার টার্নিং পয়েন্টটাই হচ্ছে আমার গবেষণা। আমি জাপানে পরিচিত ওই গবেষক হিসাবে, যেগুলাকে আমার প্যাটার্ন, আমার রিসার্চ, এইগুলাই আমি সুইচ, আমার প্রফেসর বলে তুমি এগুলা চিন্তা করো কি হবে, এটার সাথে এটা রিঅ্যাকশন হবে, তুমি চিন্তা করো কি হবে। এগুলো তো আমরা বাদ দিয়ে দিছি অনেক আগে। আমার প্রফেসর আমাকে এই কথাই বলবে। আমি ওইগুলাই চিন্তা করি যে কেমিক্যাল রিঅ্যাকশন গুলা কিভাবে হয়। আর মেডিসিনটা হচ্ছে কি, একটা কেমিক্যাল, যার মধ্যে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা বুঝে কেমিস্ট্রির কতটা ফাংশনাল গ্রুপ আছে, যেগুলা ওই ফাংশনাল গুলা মেডিসিনের কার্যকারিতা নির্ধারণ করে। আমি এই বিষয়ে মেডিকেলে ওই মেডিসিনটার, আমি 1000 মেডিসিনের উপর যারা ওয়ার্ল্ডে আছে সবগুলা নিয়ে স্টাডি করলাম সেই জানুয়ারি থেকে। স্টাডি করতে করতে আমি আগে করছি 2012 থেকে 2009 থেকে 2012 পর্যন্ত আমি স্টাডি করছি, তখন আমার পিএইচডি ছিল তখন। কারণ আমি ওখানে অনেকগুলা মেডিসিনাল কেমিক্যাল বানাইছিলাম, যেগুলা ওই গবেষণার জন্য আমেরিকান একটা বায়োকেমিস্ট, তারা আমাকে আমার থিওরিটা চাইছিল যে তুমি এগুলা কিভাবে তৈরি করছো, আমাকে আমরা তৈরি করতে চাচ্ছি, আমরা পারতেছি না। তখন আমার প্রফেসর যিনি পিএইচডি সুপারভাইজার ছিলেন, তখন ওনাকে বললাম, উনি বলতেছে এটা তো জাপানের এই
অংশ, তুমি এগুলো দিতে পারবা না। এটা কি পয়েন্ট, অর্থাৎ সিনথেসিস করার কতগুলা কি পয়েন্ট আছে সেগুলো তুমি জানাতে পারবা না। ওরা আমার গবেষণাপত্র থেকে যা দেখছে সেটা দিয়ে যদি তারা বানাতে পারে, এটা তাদের, বা তারা অন্য প্রসেসও বানাতে পারে, কিন্তু তুমি যে প্রসেস বা জাপানে ডেভেলপ করছে সেই প্রসেস তুমি দিতে পারবা না। এটা একটা মূল জিনিস আর কি। তা এই যে আমি 1000 মেডিসিন নিয়ে নিছি, আমার একটা জিনিস আছে যেটা হচ্ছে আমি সব জায়গায় ঢুকতে পারি। যেমন রয়্যাল সোসাইটির ডাটাবেস আছে, সেখানে আমি ঢুকতে পারি। আমেরিকান কেমিক্যাল সোসাইটির ডাটাবেস আছে, সেখানে ঢুকতে পারি। জাপানের জেএসটি, জাপান সায়েন্স টেকনোলজির ডাটাবেস আছে, সেখানে ঢুকতে পারি। তারপরে এফডিএ, আমেরিকান ড্রাগ অ্যান্ড ফুড এজেন্সি, ওইখানেও আমি ডাটা ঢুকতে পারি। ওইখান থেকে আমি স্টাডি করে আমি 1000 মেডিসিন থেকে 20টা মেডিসিন সিলেক্ট করছিলাম। সিলেক্ট করার পরে এই শুধু একটা মেডিসিনকে আমি নিয়ে নিছি, কারগুলা এখানে কতগুলো ফাংশনাল গ্রুপ আছে যেগুলা রাসায়নিক বিক্রিয়া কেমিক্যাল অ্যাকশন কোষের সাথে তাদের বাইন্ডিংটা হয়, সেগুলাকে আমি আগে স্টাডি হয়েছে, ওগুলা দেখে আমি সিলেক্ট করলাম যে এটা দিয়ে এই কাজটা হতে পারে। তারপর স্টাডি করতে গিয়া তখন এটা হতে পারে, আমি ডাক্তার না, কিন্তু এই মেডিসিনটা ওয়ার্ল্ড এর মধ্যে সর্বতভাবে ব্যবহার হয়। সারা আমেরিকাতে প্রায় 50 মিলিয়ন মেডিসিন প্রেসক্রাইব করার মধ্যে 10তম। সাইড এফেক্ট নাই বললেই চলে। এই হিসেবে আমি সিলেক্ট করছি যে এটা হতে পারে। হওয়ার পরে আমি আমার আত্মীয় স্বজনের মধ্যে অ্যাপ্লাই করলাম, ভালো হয়েছে। তারপরে আবার কিছু জন ক্লোজ রিলেটিভস আছে, তাদের কাছে অ্যাপ্লাই করলাম, ভালো হয়েছে। কারণ এটা কোনো খাইলে মানুষ মরবে না, কোনো সাইড এফেক্ট হবে না। আমরা কিন্তু হাজার হাজার মেডিসিন খাই, এটা 1 মিলিগ্রাম 2 মিলিগ্রাম একটা মেডিসিন। তাহলে এখানে আমার মূল তথ্য ছিল, আমি যদি এই মেডিসিনের সাথে আর দুটা মেডিসিন মিশাই, তাদের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, অর্থাৎ ড্রাগ ইন্টারেকশন বলে। আমি এইসব চিন্তা করে আমি আর কোনো ড্রাগ মিশাইনি, শুধু এটার সাথে মাল্টিভিটামিন কে মিশাইলাম। দেখলাম যে মাল্টিভিটামিন কি করে। আমরা কেমিস্ট, মাল্টিভিটামিন হচ্ছে কি ক্যাটালিস্ট। আমাদের দেহের যেটা এনজাইম আছে, এনজাইমটা ক্যাটালিস্ট। মাল্টিভিটামিনটা আমি এখানে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে আছি, দেহেরকে যেন এনার্জেটিক করে রাখে, অর্থাৎ দেহের ইন্টিগ্রিটি, অ্যান্টিবডি, অ্যান্টিজেন এগুলো বাড়ায়, বৃদ্ধি করে। আবার ওষুধটা ওইখানেই কার্যকরী। এখন আমি এ পর্যন্ত এইসব বিবেচনা করে একটা কথা হচ্ছে, আমি যদি একটা অসুখের জন্য একটা মেডিসিন ব্যবহার করি, তাহলে আমার অন্য কোনো সাইড এফেক্টে যাবে না। ওই টার্গেট নিয়ে আমি কাজ শুরু করছিলাম। আল্লাহর রহমত, কে জানি না, আমার আইডিয়াটা ভুল প্রমাণও হতে পারত। হয়তো এই ক্ষেত্রে আমি লাকি, আমি যখন অ্যাপ্লাই করছি জিনিসটা ভালো, সবার ক্ষেত্রে 3 থেকে 5 দিনের মধ্যে রেজাল্ট আসতেছে, সেটাই দেখছি। এটা আহামরি কিছু না, এটা প্রত্যেক কেমিস্ট বা প্রত্যেক ডাক্তার, প্রত্যেক ফিজিশিয়ান তারাও বিবেচনা করতে পারে। যখন তারা চিকিৎসা দেয়, তারাও কিন্তু যখন একটা ওষুধে দেখে না, তারা আরেকটা ওষুধ নিয়ে চিন্তা করে, তাহলে এই ওষুধটাও দিয়ে প্রয়োগ করে দিই। আমারও একই এক্সিস্টিং একটা মেডিসিন ছিল, সেই মেডিসিন থেকে আমি গবেষণা করে, অনেকেও হয়তো এই মেডিসিন নিয়ে গবেষণা করে নাই, তাই বলে আমি দেখলাম আমার থিওরি, আমার প্রজ্ঞা, আমার গবেষণার যে অভিজ্ঞতা, সেই সব বিষয় এখানে এনে আমি জিনিসটাকে দাঁড় করালাম। ওয়ান মেডিসিন ওয়ান টার্গেট, এটা কোষের একটা সিলেক্টিভ কাজ করে। সিলেক্টিভ মানে কি, আমি গুলিটা, একটা গুলি যখন সারা গুলি হয় বিভিন্ন জায়গায় ছড়াইয়া যায়, আমি যাকে টার্গেট না করবো তার না গিয়া আরো অন্যান্য জায়গায় ছড়ানো গুলি বলে। আর যদি একটা গুলি হয়, আমি একটা জিনিসকে টার্গেট করব, একটা জিনিসকে মারবো। আমার ওষুধটার মূল কাহিনী হচ্ছে ওইটাই। এটা কিন্তু আমার আবিষ্কার না, এটা অনেক আগে 1868 সাল থেকে এই ওষুধটা পরিচালিত আছে। তাহলে এখানে সবাই খাচ্ছে, ভালো হচ্ছে। তবে এখানে একটা জিনিস আছে, সেটা যদি কেউ মেনে নেয়, এখানে 2 মিলিগ্রাম একটা পাওয়ার আছে, 1 মিলিগ্রাম একটা পাওয়ার আছে। 2 মিলিগ্রাম পাওয়ারটা যদি খায়, মানুষের দেহে একটু শেকিং হয়। শেকিং হওয়ার কারণটা হচ্ছে, সেটা মেকানিজমটা আমি জানি, আমি এখানে কেমিক্যালি বলতেছি না। আমার জিনিস হচ্ছে, একটা যখন কোষের মধ্যে, যেটা কি বলে, কোভিড কোভিড কোষের বাইরে একটা আবরণ সৃষ্টি করে, আবরণ সৃষ্টি করে কোষকে এটা ইনঅ্যাক্টিভ করে দেয়, ড্যামেজ করে দেয়।
আর এই সালফোভিটামিনটা আমার মেকানিজম বলতেছে ওই যে জিনিসটাকে বলকটাকে ভেঙে দেয়, অর্থাৎ প্রসার কোভিড-19 ওইটা ভেঙে দেয়, দেওয়ার সময় একটা শেকিং হয় বডির মধ্যে। এই জন্য যদি সালবিটামল যদি 2 মিলিগ্রাম খাওয়া হয়, সাধারণত প্রত্যেকটা কোভিড সিমটম যাদের আছে বা কোভিড পজিটিভ যাদের আছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে ওই শেকিংটা হয়েছে। আর এমনি সাধারণ মানুষ তার যাদের কিছুই নাই তারা খাইয়ে দেখছে, তাদের ক্ষেত্রে কোনো শেকিং নেই। এই জিনিসটা আমার কাছে প্রমাণিত। আমি 80 জন 100 বর্তমানে 100 জনের উপরে গেছে, তারা সবাই কিন্তু খাইছে। এখানে আমি দেখলাম প্রত্যেকের ক্ষেত্রে একই রকম রেজাল্ট। এটাই হচ্ছে আমার সাফল্য, আর কিছু না। আর দ্বিতীয় কথা হচ্ছে 1 মিলিগ্রাম খাইলে শেকিংটা কম হয়, তবে আরোগ্য লাভ করতে আরো 1 দিন বা 2 দিন সময় লাগে। 2 মিলিগ্রাম খাইলে 3 দিন লাগে, আর 1 মিলিগ্রাম খেলে ওইটা 4 দিন অথবা 5 দিন, এই সময়টুকু লাগে। এখন এখানে আমি আর কোনো সাইড ইফেক্ট পাই নাই, এবং কাউকে যাদেরকে প্রয়োগ করেছে তাদেরকে হাসপাতালে যাইতে হয় নাই বা কোনো কিছু করতে হয় নাই। এটাই, আর কোনো উপসর্গ দেখা দেয়নি। এটাই হচ্ছে আমার সাফল্যতা। এটা কে কিভাবে নিবে সেটা তারা জানে। এখন আমি বিবেচনা করছিলাম শুধুমাত্র যারা হাসপাতালের বাইরে কতগুলো মানুষ মারা যায় শ্বাসকষ্ট, যেগুলা হয়তো বাংলাদেশের হাসপাতালে সেই সুবিধা নাই। সুবিধা বলতে কি, আমাদের জনসংখ্যা অনেক বেশি আর ফ্যাসিলিটি কম, ওইটা ওইভাবে গড়ে উঠে নাই। তারপরে সবার ক্ষেত্রে ওগুলা সম্ভব হয় না। যেমন আমি যে পরিবেশ থেকে বড় হয়েছি সেই পরিবেশের কথা চিন্তা করে আমার চারপাশে যে মানুষগুলো আছে তারা দিনে আনে দিনে খায়, তারা 500 টাকা দিনে বেতন পায়। সে 500 টাকা যদি তার যদি কোভিড হয়, সে 500 টাকা খরচ করিয়া ওষুধ কিনবে, টেস্ট করাবে, না হাসপাতালে যাবে। এইসব চিন্তা করিয়া আমি অন্তত গরিব লোকদের জন্য আমার চারপাশে আমি যে পরিবেশ থেকে বড় হয়েছি, আমার আত্মীয় স্বজন যে পরিবেশে আছে, আমার বন্ধু বান্ধব যে পরিবেশে আছে, তাদের কথা চিন্তা করে তারা খাইয়ে দেখতে পারে। এই যে ওই সেন্সে আমি ওষুধটা দিছি। আমি ফেসবুকে দেওয়ার দরকার ছিল, অনেকে মাইন্ড করছে ফেসবুকে না দিলে মানুষ জানবে কিভাবে। আমার আত্মীয় স্বজন যে হাসপাতালে যাইতে পারতেছে না, ডাক্তারের সান্নিধ্য পাইতেছে না টাকার অভাব বা অন্য কারণে, তারা তো খেয়ে দেখতে পারে। আমি এই সেন্সে ফেসবুকে দিয়েছিলাম। তো সবাইকে ধন্যবাদ। কিন্তু কারো প্রশ্ন থাকলে আমাকে ফেসবুকে বা যদি ইনবক্সে আমাকে লেখে, আমি তার উত্তর দিই। এটাই হচ্ছে কথা। থ্যাংক ইউ। এটা কি বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবল? হ্যাঁ, এটা মার্কেটে অ্যাভেলেবল, বাংলাদেশের মার্কেটে এটা উন্নত দেশেও অ্যাভেলেবল। উন্নত দেশে একটা কথা হচ্ছে কি, আমি জাপানে আছি, আমার জাপানে আমাকে ডাক্তারে না দেখে কোনোদিন যাবে না। আমার যেই অসুখ হোক না কেন, আমাকে ডাক্তার ধরে দেখবে, ডাক্তারের থার্মোমিটার দিয়ে জ্বর মাপবে। আমার কোভিড হোক না হোক সেটা অন্য কথা। আমার কাছে এসে আমার সবকিছু দেখবে। উন্নত বিশ্বে এটা হয়, কিন্তু বাংলাদেশ গরিব দেশে কি হয়, গরিবের যাওয়ার সামর্থ্য থাকে না। আমাদের এখানে সব ফেসিলিটি আছে, এখানে সবকিছু হয়, এখানকার জন্য সমস্যা না। আমি গরিব বা অনুন্নত দেশ, যেটা আফ্রিকা আছে, তারা গিয়ে দেখতে পারে। আমি এখন ওই প্রজেক্টটা, আমার একটা রিসার্চ গ্রুপ আছে, সেই রিসার্চ গ্রুপে আমি এটা দিয়ে দিয়েছি। এখন ওইখান থেকে আমি ইম্প্যাক্ট পাচ্ছি। অনেকে সমালোচনা করতেছে, তাদের কি জানতে চাইতেছে, সবাই সায়েন্টিস্ট ওখানে, ওই গ্রুপটাতে সবাই সায়েন্টিস্ট, বিশ্বের বিভিন্ন সায়েন্টিস্ট আছে, আমার মতো গবেষক, আমার প্রফেসরও আছে। ওইখানে আমার প্রজেক্টটা আমি লিখে দিছি, আমি এই প্রজেক্টটা দাঁড় করাইছি, এই প্রজেক্টের রেজাল্ট এই পাইছি। এখন তারা বিভিন্ন ধরনের আমাকে প্রশ্নগুলো করতেছে, আমি প্রশ্ন উত্তর দিচ্ছি। আর আরএসসি তে অ্যাপ্লাই করছি, আরএসসি তে আমি 5 দিনের মধ্যেই পাইছি রেজাল্টটা। তারা আমাকে ধন্যবাদ জানাইছে, তারাও গবেষণার জন্য এটা দেখবে সেটা আশ্বাস দিচ্ছে। এখন তারা কতটুকু গবেষণা করছে আমি তাদের সাথে কথা বলছি, তারা পরবর্তীতে এটা রেজাল্ট পাইতে সময় লাগবে। এখন এটা হচ্ছে কথা। আর একটা কথা, এখন আমি তো শুধু বাংলাদেশের প্রেক্ষাপট দেখছি, আর অন্যান্য দেশের ক্ষেত্রে কি হয় না হয় সেটা সেই দেশের গবেষণা করার জন্য, যেমন আমি সার্কভুক্ত একটা দেশে, আমি নাম বলবো না, ওইটার সাথেও যুক্ত হয়েছি। ওইখানকার ডাক্তারদেরকে আমি
বা আমি এখানকার আমাদের কলিগের সাথে যোগাযোগ করে ওই সার্কভুক্ত একটা দেশের মধ্যে অ্যাপ্লাই করে দেখার জন্য সেই দিছি, তারা দেখবে, হয়তো আমি 10-15 দিনের মধ্যে রেজাল্ট পাবো ইনশাআল্লাহ। দোয়া করুন সবাই সেটার জন্য। হয়। আচ্ছা স্যার, কিন্তু এই কোভিড-19 করোনা মহামারীর সময় দেশের বাইরে থেকে বাংলাদেশের অবস্থা কতটুকু ফিল করতেছেন বা দেখতে পাচ্ছেন? হুম। সেক্ষেত্রে আমি যদি সুযোগ উদ্যোগ দেওয়ার কথা বলি, বিচ্ছিন্ন দ্বীপ হিসাবে আমরা কিভাবে এই সমস্যাটাকে মোকাবেলা করতে পারি, বা এখন যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিকে কিভাবে এখন মোকাবেলা আমার করতে কথা পারি? হচ্ছে, আমি অত গবেষক বলতে পারবো না, অত অভিজ্ঞ না। আমার অভিজ্ঞতা বা আমার পর্যবেক্ষণ থেকে আমি অতটুকু বলতে পারি, মূলত মাস্ক হচ্ছে সবচেয়ে একটা কার্যকরী জিনিস। মাস্ক, এটা যেন সবাই ব্যবহার করে, অন্তত নিজে বাঁচুক, অন্যকে বাঁচুক। এরপর আসতেছে যাদের যদি হয়, এখন তো করার কিছু নাই, হবে। আমি এই দৃষ্টিকোণ থেকে বলতেছি, এটা সাধারণত মনে হয় আমার মতে, আমি সাধারণ নিউমোনিয়া যেটা হয় সেটার মতো। কারণ আমি যে ওষুধটা প্রয়োগ করতেছি সেইটা আমার বিবেচনায় যেহেতু কার্যকর হয়েছে, ওই ওষুধের নিমিত্তে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, ওটা নিউমোনিয়া টাইপের একটা রোগ। এটা সাধারণত ওষুধটা বের হবে। আর ভ্যাকসিন যেটা সেটা হয়তো সময় লাগতে পারে, কিন্তু ওষুধটা বের হবে। আমি যেটা পাইছি এরকম ওষুধ অনেক আছে, ডাক্তার বা অন্যান্য যারা সায়েন্টিস্ট আছে এরকম এটা চিন্তা করে বাইর করবে। আর আমাদের কুতুব দেওয়ার জন্য আমি বলবো, প্রথমত সবাই মাস্ক পরবে, আর হলে তারা হয়তো প্রিকশনের মাধ্যমে বর্তমানে যারা ডাক্তাররা সাজেশন দেয়, ডাক্তাররা সাজেশন যেটা দেয় সেটা হচ্ছে কি, ওই যে গরম পানি, তারপরে লেবু আদার রস দিয়ে কোলাকুলি করা। পাক নেওয়াটা আমি সারা ওয়ার্ল্ডে কোথাও শুনি নাই, শুধু বাংলাদেশের ক্ষেত্রে শুনছি, যেটা বাপ নেই। ওই বাপ নেওয়াটা আমি অন্য কোথাও সেটা শুনি না, বা ওয়ার্ল্ডের কোথাও শুনি না। বাংলাদেশে নিয়ে নাকি অনেকে ভালো পাইতেছে সেটা জানি। এখন সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষই বা কুতুবদিয়াবাসী দ্বীপের অঞ্চলের মানুষই বিবেচনা করবে সেটা কি। এগুলো হচ্ছে প্রিকশন। এখন যদি যাদের প্রথমত জ্বর হয়, জ্বরটা কিন্তু 99 আমরা জ্বর মাপি না। বাংলাদেশের জ্বরটা কিন্তু, আমাদের জাপানে আমরা কি করি, আমার বাচ্চা স্কুলে যায়, আমাদের বাসা থেকে একবার মেপে দিই, স্কুলে গিয়া একবার মাপে, বের হওয়ার সময় আরেকবার মাপে বা মাপে না, অর্থাৎ দিনে 2 বার মাপা হয় প্রত্যেকটা। আর আমরা অফিসে যাই, আমাদেরও দিনে একবার সকালবেলা মাপবেই জ্বর। এই টেন্ডেন্সি যদি থাকে তাহলে ইজিলি বোঝা যাবে আমার মধ্যে কোভিড ঢুকছে কিনা। তাহলে এটা জ্বরটা সাধারণত 99 ডিগ্রি, এটা কনস্ট্যান্ট 3-4 দিন থাকে, তারপর হঠাৎ করে জ্বরের দিন বাড়বে। কিন্তু আমরা বুঝি না ওই 99 ডিগ্রি জ্বরটা সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটে মাপা হয় না, তারপরে ওটাকে আমরা নেগলিজিবল মনে করি। আর এখানে জাপানের ওই 37.5 এটাই স্ট্যান্ডার্ড ধরছে, ওই ডিগ্রি সেন্টিগ্রেড। ওইটাকে আমরা এখানে যাদের থাকে 3-4 দিন যদি 37 হয়ে যায়, তাহলে তাদের অফিস বা স্কুল বা কোনো কিছু যাওয়া সেটা নিষিদ্ধ। তাহলে এখন কুতুবদিয়াবাসীর জন্য সবচেয়ে, এখন তো প্রত্যেকের কাজ করতে হবে, খাইতে হবে, চলতে হবে, সবকিছু করতে হবে, এগুলা না করলে জীবন চলবে না। এখন ওই মাস্ক পরে যদি এগুলা করা যায় তাহলে সবচেয়ে নিরাপদ। আর ফলে তারা ওই সাধারণত ওষুধের মধ্যে আমার মতে অ্যান্টিবায়োটিক না খায়া অন্য কিছু খায়া যদি ভালো হয়, ওইটা সবচেয়ে ভালো হয়। ওষুধ সর্বোচ্চ 3টা খাওয়া উচিত, এর চেয়ে বেশি না। তার না হলে ড্রাগ ইন্টারাকশন যারা বুঝে তারা কিন্তু বুঝবে 3টার চেয়ে বেশি খাওয়া হলে একটা ড্রাগ ইন্টারাকশনের সম্ভাবনা থাকে। এই জিনিসটা যেন আমার সবার প্রতি অনুরোধ থাকবে, ওষুধ খাও 3টা বা এর চেয়ে যেন বেশি না খায়। কিন্তু ড্রাগ ইন্টারাকশনটা খুব একটা খারাপ জিনিস, এটা আমার কেমিস্ট হিসেবে আমি বলছি। স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের কাছে বিষয়টাকে হুম, ক্লিয়ার করার জন্য। হুম। মোহাম্মদ কাইয়ুম নামের একজন প্রশ্ন করেছেন, আপনার গবেষণাটি এখন কোন পর্যায়ে আছে সেটা যদি বলতেন। কোন গবেষণা? ওই যে আপনার যেটা শুরুর গবেষণা, আচ্ছা, কোভিড এর গবেষণা আমার একটা প্রাথমিক পর্যায়ে, কারণ এটা আমি একাই করছি। আমার একটা অবজারভেশন হয়েছে
আমার অবজারভেশনটা আমি সায়েন্টিফিক গ্রুপ যারা আছে তাদেরকে ফলো আপ করার জন্য বলছি। তারা যদি দেখে, তারা যদি ওইটা যদি বিবেচনা নেই, তাহলে ভবিষ্যতে বলে দিবে যে এটার কতটুকু। স্যার, ইয়াসির আরাফাত ভাই আপনাকে প্রশ্ন করেছেন যে স্যার, কোভিড পরবর্তী দুর্বলতা কাটিয়ে উঠতে এবং স্বাদ গন্ধ ফিরে পেতে আপনার পরামর্শ কি? আমি মাল্টিভিটামিনটা এই জন্যই দিয়েছি, যারা মাল্টিভিটামিন খাইছে তারাই বলতে পারবে, অর্থাৎ 3 দিনের পরে সে দুর্বলতা কাটাইয়া খাবারের স্বাদটা ফিরে পায়। আমার মাল্টিভিটামিনের কাজটা হচ্ছে ওইটাই। আচ্ছা আচ্ছা স্যার, আমরা আরেকটা প্রশ্ন নিব, অনেক বড় প্রশ্ন। আমি আর স্ক্রিনে আনার চেষ্টা করতেছি প্রশ্নটা। স্যার, আপনি তো দেখতে পাচ্ছেন, আগামী কুতুবদিয়া নামে একজন প্রশ্ন করেছেন একটা আইডি থেকে। জলবায়ু পরিবর্তনের কারণেই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আগামী কয়েক দশক পরে পৃথিবীতে উপকূলীয় দ্বীপগুলো সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি যখন একজন উচ্চতর গবেষক, কুতুবদিয়ার সন্তান হিসেবে উপকূলীয় দ্বীপ রক্ষায় আপনার কোনো গবেষণা করার পরিকল্পনা আছে কিনা? থাকলে জানাবেন। হ্যাঁ, এখানে আমার গবেষণাটা হচ্ছে কি, মূলত আমি কেমিস্ট্রি হিসেবে আমার কেমিস্ট্রি গবেষণাটা আমি করি। আর কেমিস্ট্রি শাখার মধ্যে বর্তমানে আমি করতেছি ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি রিসার্চ। অর্থাৎ ইন্ডাস্ট্রিতে কতগুলা আমরা এই যে টিভির স্ক্রিন বা টেলিফোন, স্মার্টফোন, এগুলার স্ক্রিন বা এগুলার যে প্লাস্টিক জিনিসগুলা যেগুলো বানাই, সে বা গাড়ির বডির যে প্লাস্টিকের জিনিসগুলা যেগুলাকে বলা হয়, এই যে জিনিসগুলো বানানো হয় সেগুলো আমাদের কেমিক্যাল দিয়ে বানানো মূলত। এরকম বিশ্বে হাজার হাজার কেমিক্যাল কোম্পানি আছে। আপনি ঘরের ওয়ালের রং টং যেগুলো করা হয়, তারপরে ম্যাটস আছে, সবগুলো এখন কিন্তু পলিমার। এই পলিমার গুলা বানানো হয় আমাদের মতো কেমিক্যাল দিয়ে। আমাদের জাপানে আমাদের কেমিক্যাল ইন্ডাস্ট্রির মতো অনেক কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে, চায়নাতেও আছে, জার্মানিতে আছে, আমেরিকাতে আছে, সব জায়গায় আছে। এখন তাদের মধ্যে স্কেল আপ, আমি যেটা বলতেছি, আমি কেমিস্ট্রি মূলত গবেষণাটাই করতেছি। আর কেমিস্ট্রি রিলেটেড আমি গবেষণা করছি, যেমন মেডিসিনের কথাটা আমি চিন্তা করলাম, ওইটা মেডিসিনের একটা কেমিস্ট্রির একটা অংশ, যার জন্য মেডিসিনের অংশটা আমি এখানে কাজ করছি। তারপরে এখন জলবায়ুটাও কেমিস্ট্রির মধ্যে আছে অল্প স্বল্প, এটা যারা এনভায়রনমেন্টাল সায়েন্স আছে তারা কাজ। এখন আমি যদি করতে চাই, আমার বিশ্বের সাথে যদি আমার, অবশ্যই আমি গ্রুপ পাবো, হয়তো সময় লাগবে। আমি ভবিষ্যতে একটা পরিকল্পনা করতেছি কুতুবদিয়াতে এরকম জলবায়ু পরিবর্তনের কোন একটা এনজিও করার, যা যেগুলা গবেষণা করবে। আমি এটা একটা আমার পদক্ষেপ আছে, সেই গবেষণাটা কুতুবদিয়া থেকেই মানুষে করে দিবে। আমি ওইরকম কিছু সিদ্ধান্ত ভবিষ্যতে বা 2, 4, 5 বছরের মধ্যে ইনশাল্লাহ সেটা হয়ে যাবে, সেই পরিকল্পনা আমার আমি আছে। আমার একটা প্রশ্নের উত্তর মনে হয় স্যার আপনি দিয়ে দিচ্ছেন, আপনি কম পরেই করতাম। মানে কুতুবদিয়াকে ঘিরে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? না, আমি এই জিনিসটাই বললাম, এই জিনিসটা কুতুবদিয়া না, উপকূলবর্তী যে রিসার্চটা করা দরকার সেটা। এখন কথা হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার কুতুবদিয়া দ্বীপের মধ্যে আমি এখানে মূল সমস্যা হচ্ছে ভাঙ্গন, আর কিছু না। আমি 91 আগে যে ভাঙ্গন দেখি, বর্তমানে আমি মাঝে মধ্যে গেলে দেখছি আর কি, যেমন তাবলার চর, তারপরে খুজিয়ারটেক মনে হয় চলে গেছে সমুদ্র তলে, যেটা আমি 91 আগে ছিল আর ওটা জানি না। তারপর তাবলার মনে অর্ধেক চলে গেছে। তো এই যে ভাঙ্গন হচ্ছে, তো ভাঙ্গন যদি রোধ করতে না পারি, তাহলে জনসংখ্যাও থাকবে না, কুতুবদিয়া নামের দ্বীপের অস্তিত্ব থাকবে না, অন্য কিছু থাকবে না। এখন ভাঙ্গন রোধের জন্য তো আমাদের কাজ করতে হবে। আমি গত রমজান মাসে আমি কুতুবদিয়াবাসীর ভাঙ্গনের কথা চিন্তা করে আমি একটা নিজস্ব আইডিয়া দিয়েছিলাম। আইডিয়া দিয়ে এমন বলতেছে কি, আমাদের নিজের উন্নয়নটা আমরা নিজেরাই করব। নিজের উন্নয়নটা নিজেরাই করব কি, আমাদের কুতুবদিয়াতে কয় লাখ লোক আছে, মনে করেন 1 লাখ ধরেন, 1 লাখ ধরে যদি 100 টাকা যদি একজনে দেয়, তাহলে 100 লাখ টাকা হয়, 1 কোটি টাকা। তাহলে 1 কোটি টাকার এইরকম যদি 500 টাকা দেয়, 5 কোটি টাকা। আমি বছরের একটা কালেকশন বলতেছি।
বিভিন্ন ফান্ড আছে। আমি অন্যের উপর ডিপেন্ড, সরকারে দিবে বা দিবে না সেটা না করে নিজের কাজটা যদি নিজেরাই করি, যেমন একটা এলাকাতে আমরা একটা মসজিদ করি, মসজিদে এলাকার মানুষে টাকা দিয়েই করি। তো মসজিদ যেরকম দ্বীপটা তো সেই রকম। আমি যদি দ্বীপটাকে রক্ষা করতে না পারি, মসজিদকে রক্ষা করতে পারবো? তা তো পারবো না। তাহলে আমি দ্বীপটা, মসজিদকে রক্ষা করার জন্য দ্বীপের একটা বেড়িবাঁধ দরকার। তো মসজিদ যেখানে আছে সেখানে যদি আমরা একটা বেড়িবাঁধের চিন্তা করি, যেখানে ভাঙ্গন বেশি আছে সেইখানে আগে রক্ষা করি। এলাকার মানুষ ওইখান থেকে সংগঠন, ওইখান থেকে টাকাটা, ওইখান থেকেই আমি বিভিন্ন ফান্ড দেখাইছিলাম। এটা যদি করা হয় তখন ওই ফান্ডটা, একটা কথা আছে, আমি যদি ভিক্ষা করতে নামি, ভিক্ষার থালায় কিছু টাকা দিতে হবে, তারপরে আরেকজনে ভিক্ষা দেবে। যদি ভিক্ষার থালাটা যদি শূন্য থাকে, কেউ ভিক্ষা দেয় না। এটা স্বাভাবিক। মসজিদে যখন টাকা তোলা হয়, মসজিদের ওই টাকা তোলার ওখানে আগে কিন্তু যারা মসজিদ কমিটি তারা কিছু টাকা দিয়ে দেয়, ওটা দেখে দেখে আরেকজনে টাকা দেয়। এখন আমার উন্নয়নের জন্য যদি আমি কিছু ফান্ড করতে পারি, একটা কাজ, এটা আধা কিলোমিটার হোক, এটা 1 কিলোমিটার হোক, ওই কাজটাকে মডেল হিসাবে ধরে যদি আমরা অন্য কোথাও যদি অ্যাপ্লাই করি, তখন কিন্তু সবাই সহযোগিতা করতে হয়, এর আগে না। এখন স্যার আপনাকে, বলেন। স্যার আপনার মতো করে আসলে বিষয়টা আমরা ভাবি না, বা আমাদের যারা কুতুবদিয়ার উচ্চ মহল আছে বা আম জনতা আছে, তারা যদি বিষয়টা এভাবে ভাবতো, মসজিদ রক্ষা করতে হলে বেড়িবাঁধ রক্ষা করতে হবে, সেই জন্য আমাদের নিজেরই আগায় আসতে হবে। তাতে কোনো আমি ওইখানে 1 কিলোমিটারের কথাটা আমাদের বাংলা, জাপানে আমি আছি বা আরো এরকম বিদেশে অনেক আছে। 100 জন লোক তাহলে যদি আমরা যদি 1 লাখ টাকা করে দিই, 100 জনের জন্য 1 কোটি টাকা ওখান থেকে আয়। আমাদের পক্ষে 1 লাখ টাকা কত দিয়ে দেওয়ার জন্য এটা কোনো ব্যাপার হয় না। আমি তো বললাম, যারা বিদেশে থাকে তাদের জন্য 1 লক্ষ টাকা কুতুব দেওয়ার জন্য বিয়ে করা কোনো ব্যাপার হয় না। আমি একটাই কথা বললাম আর কি, সেটা। স্যার আমরা একটা প্রশ্ন আপনাকে করব। জাপান অনেক উন্নত কান্ট্রি, জাপান থেকে বাংলাদেশের অনেক কিছু শিকার আছে, কিন্তু হুম। বাংলাদেশ থেকে কি জাপানের কোনো কিছু শিকার আছে কিনা? হ্যাঁ, বাংলাদেশ থেকে, বাংলাদেশ থেকে হ্যাঁ বাংলাদেশের শিক্ষা আছে। জাপানের হচ্ছে পরিশ্রমী, তারা কিন্তু সামাজিকতা অতভাবে নাই, আতিথেয়তা অতভাবে নাই, আইসোলেটেড। যেমন মনে করো আইসোলেটেড, সম্পূর্ণ আইসোলেটেড। তো তারপরে এটা মনে হয় বিশ্বের কোথাও তেমন নাই। কিন্তু বাংলাদেশ থেকে এটাই শিখবে যে বাংলাদেশের মানুষ একজন আরেকজনকে নিয়ে বাঁচতে শিখে, আচ্ছা চলতে আচ্ছা। শিখে। আর আর আমরা জাপান প্রশ্নটা সেটা যদি, না। আচ্ছা প্রশ্নটা উল্টাভাবে যদি করি, জাপান থেকে বাংলাদেশের কি শিখা উচিত আপনি? জাপান থেকে বাংলাদেশের শিখতে হবে কি জানেন? প্রথমত উম অর্থাৎ একটা পয়েন্ট বলে দেন। কাজের প্রতি একনিষ্ঠ সততা। আমি যেই কাজ করি না কেন, আমি যদি নাপিতের কাজ করি, আমার চুল কাটা, আমি যে টাকা নিয়ে চুল কাটতেছি সে টাকার মতো করে চুলটা কেটে দেবো, এইটাই আমার কাজের প্রতি সততা। আমি যদি ঝাড়ু দিই, আমার ঝাড়ু বেতন দিচ্ছে আমার ঝাড়ু দেওয়ার জন্য, আমি সুইপারের কাজ করতেছি, সুইপারের কাজ করছে রুমটাকে সুন্দরভাবে ক্লিন ভাবে পরিষ্কার করা, তারপর আমার বেতন নেওয়া। তাহলে আমি যদি রুমটাকে পরিষ্কার না করে টাকাটা নিয়ে যাই, তাহলে আমার কাজের প্রতি সততা, একনিষ্ঠ সততা আসলো না। আচ্ছা স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ। স্যার আপনি কি কুতুবদিয়ার কোন জিনিসটাকে আপনি মিস করেন? অবশ্যই আমার শৈশবে যারা ছিল, যেমন তাদের সাথে মিশা, উঠা বসা, একসাথে হাসি গল্প করা, খাওয়া দাওয়া, এগুলাই। আচ্ছা আচ্ছা। আমরা স্যার আরেকটা প্রশ্ন নিব। এই প্রশ্নটাও আমার শিডিউলে ছিল, একজন কাছাকাছি একটা প্রশ্ন করলো, এই জন্য আমি প্রশ্নটা নিয়ে নিচ্ছি আমার প্রশ্নটা বাকি। হুম। যে আগামী কুতুবদিয়া একজন প্রশ্ন করেছেন, ডাক্তার শাহজাহান কুতুবী স্যারের কাছে আরেকটি প্রশ্ন, পিএইচডি, এমপিল ও গবেষণা করার জন্য
অনেক মেধাবী শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা লাভের জন্য যায়, কিন্তু দেখা যায় বেশিরভাগ মেধাবী শিক্ষার্থী দেশে ফিরতে চায় না, যার ফলে বাংলাদেশের মতো নিম্ন আয়ের দেশ মেধাশূন্য হয়ে যাচ্ছে। মেধা পাচার রোধে আমাদের কোনো অভিমত, আপনার কোনো অভিমত আছে কিনা তিনি জানতে চেয়েছেন। এখানে এটা কিন্তু ঠিক না, বিদেশ থেকে দেশে যেতে চায় না, এটা কিন্তু ঠিক না। বরং এটা যদি আমি বলি, যারা বিদেশে আসে পড়াশোনা করে যায় তাদেরকে দেশে নিতে চায় না, তখন কি হবে? হ্যাঁ, আমার বন্ধু বান্ধবের মধ্যে আমি জানি অনেকে যেতে চায় কিন্তু দেশে নিতে চায় না, ওই প্ল্যাটফর্ম নাই। স্যার, আপনার জীবনের একটা স্মরণীয় ঘটনা, আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় স্মরণীয় ঘটনা তো অনেক আছে। স্মরণীয় ঘটনার মধ্যে দুঃখজনকও আছে, ভালো আছে, খারাপও আছে। কোনটার বলবো? স্মরণীয় অনেক অনেক স্মরণীয় ঘটনা। তার মধ্যে আমি আপনাকে একটু সহজ করে দিতে চাইলে হ্যাঁ, আপনার চাকরি জীবন অর্থাৎ জাপানের জীবনের স্মরণীয় ঘটনা। হ্যাঁ, জাপানের চাকরি জীবন। জাপানের জীবনের স্মরণীয় ঘটনা হচ্ছে, এটা আমার সারা জীবন মনে থাকবে। আমি যখন আমার পিএইচডি করার পর কাজে ঢুকলাম, কাজের 6 মাসের মাথায় আমি এপ্রিলে জয়েন করছি, সেপ্টেম্বর। এই সেপ্টেম্বরের মধ্যে আমি প্যাটেন্টের কাজটা করে ফেলছি। 6 মাসের মধ্যে আমার কাজ, আমি কাজ যে ট্রেনিং পয়েন্টে হাত দিয়েছিলাম, সেই ট্রেনিং পয়েন্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর জাপান সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আমাকে কাজটা জমা দিতে হবে। ওইটা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন কাতসুতোশি নাগাওকা। ওই প্রফেসরের সাথে আমার সুপারভাইজার ছিলেন তখন, ওনার সাথেই কাজ করতাম। তো উনি আর আমাকে জাপান সায়েন্স অ্যান্ড টেকনোলজি এজেন্সি অফিসে গিয়ে কাজটা জমা দিতে হবে, এক্সপ্লেন করতে হবে। আমার প্রফেসর কিন্তু কেমিস্ট্রি ছিল, কিন্তু আমার যে লেভেলে কাজ করি সেই লেভেলে উনি কিছু জানত না। তারপরে এখন আমাকে যাইতে হবে, উনি আমাকে নিয়ে গেছে। একদম প্রথম উনি আমাকে নিয়ে যাওয়ার পরে তখন আমাকে ওখানে অনুষ্ঠান করলাম, আমার প্রেজেন্টেশন আমি দিলাম, আমি সম্পূর্ণ ব্যাখ্যা করে দিলাম। ওখানে অনেকগুলো সায়েন্টিস্ট ছিল, জাপান সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তারপরে উনি আমাকে আবার সাথে করে নিয়ে আসলো, নিয়ে আসার পরে উনি ওইটা এয়ারপোর্ট আর ওইটা ইউনিভার্সিটি, এই দুটার ডিফারেন্স ছিল প্রায় 2 ঘন্টার একটা জার্নি গাড়িতে করে। 2 ঘন্টা বা 1.5 ঘন্টার একটা জার্নি। ওই ওই 1.5 ঘন্টা পর আমাদের গাড়ি নিয়ে আসতে হয়। তো গাড়ি কিন্তু আমার প্রফেসরের গাড়ি ছিল, প্রফেসরের গাড়ি চালাইতেছিল। তো আমি প্রফেসরের সিটের পাশে বসলাম। বসার পরে আমাকে জিজ্ঞাসা করছে, তুমি এই যে এতগুলা জানো, আর তুমি আমাদের দেশের মতো স্কুল, তুমি কোন স্কুল থেকে পড়ে আসছো? তখন আমি বললাম, স্যার, জাপানে যে লেখাপড়া হয় বাংলাদেশের মানুষ সেই লেখাপড়ার সুযোগ পায় না। বাংলাদেশের মানুষ লেখাপড়া করে মাটির সাথে সারাদিন ধুলামালা মেখে তারপরে সন্ধ্যাবেলা গোসল করে, এদের লেখাপড়া হচ্ছে ওই রকম। তখন বলতেছে কি, তুমি এটা কি বললা? আমি তো বললাম, আমাদের স্কুলে, আমি যে স্কুলে পড়াশোনা করে আসছি সেই স্কুলের উপর ছাউনি ছিল না। আমরা বৃষ্টিতে পানি পড়তো, সবাই এক জায়গায় গিয়ে জড়ো হইয়া এক টুলের উপর বইগুলা রাখিয়া বসে থাকতাম। তখন উনি আমার দিকে হা করে, তোমরা ওইখান থেকে পড়ে আসা তাহলে এইরকম কাজ করতেছ? সেই কথাই আমার সারা জীবন মনে থাকবে আর কি। এটাই আমার সবচেয়ে তখন স্যার বুঝতে পারলো আমরা কোন লেভেল থেকে পড়াশোনা করে এসে এখানে লিড দিচ্ছি। স্যার, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আহ, আপনার কাছে একদম শেষ একটা প্রশ্ন, যে আপনি তো স্যার আপনাকে 1 সপ্তাহ ধরে আপনাকে সাথে যোগাযোগ করলাম প্রায়। হ্যাঁ, আপনি দীপশিখা সম্পর্কে আগে জানতেন কিনা জানি না।
এই কয়েকদিনে আপনার সাথে কথা বলার বা আপনি অনেক কিছু জানতে চেয়েছেন, আগ্রহ প্রকাশ করেছেন। দীপশিখা সম্পর্কে হয়তো আপনাকে অল্পটুকু ধারণা দিতে পেরেছি। হুম। আমি চাই না কতটুকু আপনাকে আমাদের সবকিছু ক্লিয়ার করতে পারছি। আপনি আমাদের দীপশিখার এই কার্যক্রমকে রিসেন্টলি আমাদের যে কার্যক্রমটা হলো সেটা হচ্ছে যে আমরা কুতুবদিয়ায় 4টা পর্বে 265 জনকে ত্রাণ দিয়েছি। প্রথম পর্বে 70, দ্বিতীয় পর্বে 80, তৃতীয় পর্বে 50, চতুর্থ পর্বে 60 জন। আমরা একটা ফান্ড কালেকশন করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এবং আমাদের যদি রেগুলার প্রোগ্রাম গুলো যদি আপনি বলেন, তাহলে আমরা হচ্ছে যে ঢাকায় যারা পরীক্ষা দিতে যায় তাদেরকে ঢাকা নিবে প্রথম দিন ভর্তি পরীক্ষার সময় থাকার ব্যবস্থাটা করে দিই। তারপর হচ্ছে তারা যখন হলে সিট পায় না তাদেরকে গণরুম থেকে আমাদের পাশাপাশি কোথাও সিট থাকার ব্যবস্থা করে দিই। টিউশন ম্যানেজ করে দেওয়ার কাজগুলোও আমরা করে থাকি। সব মিলিয়ে হচ্ছে যে ঢাকার আমরা যে স্টুডেন্ট তাদের মধ্যে একটা পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বজায় রাখার চেষ্টা করি, যেটা আমাদের প্রধান লক্ষ্য। এর পাশাপাশি আমরা একটা তাদেরকে সম্বর্ধনার আয়োজন করি। ঈদ পুনর্মিলনী করি। তারপর হচ্ছে যে ইফতার মাহফিল থাকে, বার্ষিক একটা বনভোজন থাকে। আরেকটা হচ্ছে যে আমাদের একটা মিলন মেলা হয়। ঢাকা শহরে যতগুলো কুতুবদিয়ার লোক আছে, স্টুডেন্ট থেকে শুরু করে একদম সচিব নাসির যারাই আছে আমাদের কাছে কানেক্টেড, সবাইকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করি যেটাকে বলা হয় যে বার্ষিক মিলন মেলা। সেটাতে সব কুতুবদিয়াকে আমরা যারা আছে তাদেরকে কানেক্ট করার চেষ্টা করি। আমাদের এই কার্যক্রম বা আমাদের যাত্রা শুরু 2017 সাল থেকে। শিক্ষা, প্রগতি এবং হচ্ছে বন্ধন, এই 3টা মোটুকে নিয়ে আমাদের এই কার্যক্রম, এই লাইভ প্রোগ্রাম আপনাকে সংযুক্ত করার এই সবকিছুকে আপনি কিভাবে দেখবেন? দীপশিখাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দীপশিখা আমি তো শুধুমাত্র জানলাম এক সপ্তাহের মধ্যে মনে হয়, এর আগে তো কোনোদিন জানি নাই। হয়তো আমাকে মেসেজটা পাঠিয়েছিলেন অনেক আগে মনে হয় নাকি? স্যার আমি একটু আগে পাঠাইছিলাম, আপনি এই দু একদিন সময় ধরে আমি দেখলাম। তা আমি আমি দেখি নাই, অনেক আগে হলো, আমি হয়তো মিসিং করে চলে গেছে। তারপরে একদিন দেখলাম যে মেসেজটা দেখলাম, তখন আমি ইয়ে করলাম, হ্যাঁ হ্যাঁ জবাব দিয়েছিলাম মনে হয়। তারপরে আমি হ্যাঁ হ্যাঁ জবাব দিয়ে তারপর আস্তে আস্তে হলো। এখন দীপশিখার যে কার্যক্রম আমি পড়েছি বা দেখলাম, এটা একটা খুব মহতি উদ্যোগ। যেমন মনে করেন, আমি যখন 1997 ঢাকা গেলাম, 96 পরীক্ষা ছিল, 97 ঢাকা গেলাম। ঢাকায় গেলাম, তখন কুতুবদিয়ার মনে হয় জয়নাল ভাই ছিলেন বুয়েটে, আর কেউ ছিল আমার মনে হয় কুতুবদিয়ার তেমন পরিচিত, আর কেউ ছিল। আমি ওনার কাছেও যাই নাই। তারপরে জাহাঙ্গীরনগরে ছিলাম, তখন কুতুবদিয়া ছিল না। ঢাকা ভার্সিটিতে তখন কুতুবদিয়া কেউ ছিল না। তার কেউ ছিল না, শুধু বুয়েটে ছিল জয়নাল ভাই। তারপরে এখন এই যে কুতুবদিয়ার যে ছেলেগুলো হঠাৎ করে ঢাকা যাবে, তাদের জন্য এই যে একটা প্রাথমিক কি বল সান্ত্বনা, অর্থাৎ ওর দেখার একটা পদস্য, এই যে প্ল্যাটফর্মটা, এটা একটা বিশাল। এই উদ্দেশ্যটা, এটা যারা পাইতেছে তারা কতটুকু সৌভাগ্যবান সেটা তারাই বলবে, তারাই মূল্যায়ন করবে। আর আমার পক্ষ থেকে মূল্যায়ন করতে গেলে আমি মনে করি তারা হাজার হাজার সৌভাগ্যবান। আর আপনারাই এই সৌভাগ্যবান যে প্ল্যাটফর্মটা সৃষ্টি করে দিয়েছে। আমি এই জন্য এটার জন্য দীপশিখাকে অসংখ্য ধন্যবাদ, প্রথমত ওইটাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, দীপশিখার যে কার্যক্রমগুলো পরিচালিত আছে, সেক্ষেত্রে আমি কি অনেকগুলা দেখলাম, সবগুলা তো মহতি উদ্যোগ। মহতি উদ্যোগের মধ্যে এগুলা কোনো কিছু সমালোচনা বা অন্য কিছু করার এখতিয়ার কারণ সবার দৃষ্টিভঙ্গি এক না। কেউ এক এক দৃষ্টিকোণ দিয়ে দেখে, কাজটা এক এক দৃষ্টিকোণ দিয়ে করে। আমি যেটা করি সেটা অনেকেরও পছন্দ হতে পারে, আবার অনেকেরও পছন্দ নাও হতে পারে। কারণ আমার দৃষ্টিভঙ্গি আবার অন্যের দৃষ্টিভঙ্গির সাথে নাও মিলতে পারে। আপনারা যারা একসঙ্গে বসে যে দৃষ্টিভঙ্গি একত্রিত করে কাজটা করছেন, সেটা অবশ্যই মহৎ উদ্যোগ। এটার কোনো কি নাই, এটা বলার কারো কোনো এখানে দ্বিধাদ্বন্দ্ব করার কোনো
অপশন নাই আর কি। এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ইউনিভার্সিটি জেনারেল লাইন সবাই তো পড়ে। এখন যার যার যে এক এক উদ্দেশ্য নিয়ে পড়াশোনা করে আবার সবাই একত্রিত হচ্ছে। তাহলে এখানে লেখাপড়ার পাশাপাশি নিজেদের সময় ব্যয়, আবার নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন, তারপরে এগুলা সব আমি আর কি বলবো, এগুলা বলার জন্য আর তেমন জ্ঞান রাখে না, অবকাশ রাখে না। এর মধ্যে আপনাকে আরেকটা জিনিস আমি যোগ করতে চাই, সেটা হচ্ছে সবকিছু ঠিক আছে, আপনারা যদি গ্রামে যান, কুতুবদিয়ার জন্য কাজ করতে যাচ্ছেন, হ্যাঁ, সেইখানে গেলে আমি যেই রকম জ্বরে পড়ছিলাম কিছু লেখাপড়া করার পরে পরিবারকে পারিবারিক আর্থিক সংগতির সাপোর্ট দেওয়ার জন্য এইরকম হাজার হাজার পরিবার আছে কুতুবদিয়াতে যারা জ্বরে পড়ে যাচ্ছে। এইরকম আপনারা যদি বৃত্তি দেন, তাহলে ওই রকম পরিবারের ছেলেগুলাকে যদি বৃত্তি দেওয়া হয়, আমার মনে হয় সবচেয়ে একটা উপকার আসবে। এবং তারাই আমার মতো, আমি যেমন আমার পরিবারকে আমি টেনে আনতে পারছি, আমার পরিবারের আমার সমকক্ষ পরিবার আমার এলাকার মধ্যে এখন এই পর্যায়ে নাই, তারা আসতে পারে নাই। কারণ কি? ওই যে লেকেজ, ঠিক তদ্রূপ আপনারা যদি একটা পরিবারকে টেনে আনতে পারেন, তাহলে সেই পরিবার আরেকটা পরিবারকে টেনে আনতে পারে, এই চেইন অফ সৃষ্টি হবে। আমি ওইটাই আমার পক্ষ থেকে দীপশিক্ষার কার্যক্রমের মধ্যে ওইটা যেন অন্তর্ভুক্ত থাকে। তারা জ্বরে পড়ে যায়, হাই স্কুল হোক, প্রাইমারি স্কুল, ওখানে গেলে খোঁজ পাবেন। যেটা আপনারা স্কুলে গিয়ে প্রোগ্রাম গুলা করেন, দেখলাম, বুঝছেন, সবার কিন্তু যাদের অর্থ সংগতি আছে, আর্থিক সংগতি আছে, তারা কিন্তু যাইতে পারবে, তারা যে কোনো বাধা অতিক্রম করে যেতে পারবে। কিন্তু কিছু কিছু মানুষের ইচ্ছা আছে কিন্তু আর্থিক সংগতির কারণে পারে না, তাদেরকে খুঁজে বের করার জন্য আমি অনুরোধ করে তাদেরকে অন্তত কিছু সাহায্য করলে তারা ওই জিনিসটা পার হয়ে যেতে পারে। এটাই আমার প্রত্যাশা থাকবে আর কি। স্যার আমরা ওই বৃহত্তর লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। তবে আপাতত আমরা যে বৃত্তিটা চালু করার জন্য আমাদের পরিকল্পনা বা আমাদের সবকিছু রেডি হয়েছে, সেটা হচ্ছে যে ঢাকা শহরে যারা আছে বা আমাদের সংগঠনের সাথে যারা সংযুক্ত, প্রথমে এসে তাদের পরিবার থেকে কোনো সাপোর্ট পায় না, যে তারা টিউশন করে বা কোনোভাবেই তাদের চলতে হয়, তাদের জন্য আমরা একটা বৃত্তি দীপশিখা থেকে আপাতত আমাদের যে সংগঠনের সদস্য বা ঢাকায় যারা আছে, যারা পরিবার থেকে কোনো টাকা নিতে পারতেছে না বা তাদের পড়ালেখা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, তাদের জন্য একটা বৃত্তি চালু করার জন্য কাজ হচ্ছে, প্রসেসিং আছে। আমরা বৃহত্তম লক্ষ্যে যখন আমাদের ফান্ডিংটা বড় হবে, তখন আমরা কুতুবদিয়ার মাঠ পর্যায়ে সেদিকে আমরা আমাদের লক্ষ্য আছে। থ্যাংক ইউ স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ। আমি আপনাকে প্রায় এক সপ্তাহ 10 দিন মতো প্রায় প্রত্যেকটা দিন নক করতেছিলাম বিভিন্ন বিষয়ে জানতে। আপনার অনেক ব্যস্ত সময় থেকে আপনাকে অনেক বিরক্ত করলাম। আমার মতো ক্ষুদ্র মানুষকে আপনি অনেক সময় দিয়েছেন, অনেক সহ্য করেছেন। প্রায় এখন 1 ঘন্টা 28 মিনিট মতো কথা বলেছেন। আমি আমার যদি ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার জানা নেই। আপনাকে অশেষ ধন্যবাদ। দীপশিখার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, কুতুবদিয়াবাসীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, বাংলাদেশের আচ্ছা, পক্ষ থেকেও আপনাকে ধন্যবাদ। আমি এখানে শেষ করার আগে আমি 5 মিনিট সময় নিব। সেই সময়টা হচ্ছে আমার একদম জিনিসটা আমি কিন্তু এখানেই সব শেষ করার আগে একটা কথা বলি, যে বেরিবাদ সম্পর্কে অনেকে একটা কথা বলতে পারে, ফান্ড গ্রহণ করা, টাকা গিয়া হওয়া, টাকার একটা মিস ম্যানেজমেন্ট হওয়া। এটা যদি স্থানীয় পর্যায়ে যদি এবং উপজেলা পর্যায়ে সবাই স্থানীয়, বাইরের কন্ট্রাক্টরকে না দিয়ে নিজেদের স্থানীয় মানুষকে দিয়ে যদি কাজটা করানো হয়, তাহলে কাজটা যত জোটসই টেকসই হবে। যেটা বাইরের মানুষ দিয়ে করালে সেটা কেউ বলতে পারে না। যেমন ঢাকার একজন কন্ট্রাক্টর বা কক্সবাজারের একজন কন্ট্রাক্টর, ওদেরকে দিয়ে কাজ করালে সেটা হয় না। এটা
আর টাকার ম্যানেজমেন্টটা যদি সবাই যদি করে তাহলে ওই বেরিবাদের ওই কাজটা সুন্দর হবে। আর দ্বিতীয় একটা কথা মনে করছিলাম, আমি অনেক কথা বললাম, আমাকে দেখে যেন অন্যরা সাহস পায়, যে প্রতিবন্ধকতা না দেখা যে সামনে আগায় যায়, এটাই আমার প্রত্যাশা থাকবে। আর যাদের কারো সাপোর্ট লাগে আমাকে বললে আমি আমার সাধ্য মতো যতটুকু পারি আমি করে যাব, আমার সাধ্যের মধ্যে আর কি। আর আমার তো আমার ওই সাধ্য নাই যে কারো বাড়ি ঘর করে দেওয়া। শিক্ষা ক্ষেত্রে আমি যদি কারো সাপোর্ট লাগে, কোনো ছেলে বা কোনো মেয়ে লেখাপড়া করতে চাচ্ছে কিন্তু করতে পারতেছে না, সেক্ষেত্রে আমি যতটুকু পারি ততটুকু আমি করে যাবো ইনশাল্লাহ, এটাই আমি বলবো। স্যার এটা আমার আপনাকে মেসেজ। স্যার আপনাকে ধৈর্য ধরে অনেকেই দেখতেছেন, প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত আপনার এলাকা থেকে, বোরকুপ থেকে, আলেক বোতল থেকে, চট্টগ্রাম থেকে, আমাদের দীপশিখার অনেকেই ঢাকা থেকে দেখতেছেন। অনেকেই হচ্ছে আপনাকে সুস্থতা কামনা করেছেন। সকলের উদ্দেশ্যে আপনি শেষ কি বলবেন? আপনি চাইলে আমাদের কুতুবদিয়ার ভাষায়ও বলতে পারেন। কুতুবদিয়ার বাসায় বললে সেটা হ্যাঁ, যদি এখন, আপনি হুম, হ্যাঁ, হ্যাঁ, কারণ আমার শেষ জিনিসটা হচ্ছে আমার বন্ধু বান্ধব অনেকেই আছে যার জন্য আমি কুতুবদিয়ার বাসা বললে আবার তারা অনেকেই দেখতেছে, এই জন্য বলবো না, কারণ কুতুবদিয়ার বাসায় তো সবাই তো বুঝে। এখন মোটামুটি আমার যে ভাষায় বলি অভ্যস্ত, সেটাই বলতেছি। তারপরে এখন আমার আমার সবার প্রতি তো আমি কি বলবো, নিজেও তো ভাষা জানি না, আর বাংলা ভাষা একটু কম হয়ে গেছে আমার। কারণ কি জানো, আমি জাপানি আছি, জাপানি ভাষায় আর ইংলিশ, এই দুইটা ভাষায় এখনো জাপানি বলতে বলতে জাপানের সাথে আমার একটা মিক্সার হয়ে যায়। জাপানি ভাষায় বাংলা ইংলিশ ঢুকে যায়, না পারি জাপানি সঠিকভাবে বলতে, না পারি ইংলিশ সঠিকভাবে বলতে, না পারি বাংলা সঠিকভাবে বলতে, সব একটা মিক্সার হয়ে যায়। এখন ঠিক আছে, এখন সবার, আমি সবাইকে বলবো যে আমাকে যারা আজকে সুযোগ দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমি কুতুবদিয়ার সন্তান, আবার বর্তমানে নাপিতখালীরও সন্তান বলতে গেলে, কারণ 91 পরে আমি নাপিতখালী চলে গেছিলাম, সেখানে বড় হয়েছি ওই এলাকায়। কারণ আমার এক একটা স্টেপে এক একটা অবদান, এটা অনন্য জিনিস। আমি কোন অবদানটাকে খাটো করে দেখতে পারবো না। নাপিতখালী এলাকার যেমন এলাকার গণ্যমান্য মানুষ, তখনকার চেয়ারম্যান মুর্শিদ রহমান, তারপরে ওনার বড় ভাই বা ওনার ভাইপো, তারপরে আছে বর্তমানে চেয়ারম্যান, সবাই কিন্তু আমাকে একটা আদরের চোখে দেখে। আর যখন শিক্ষক ছিল তারাও। আর কুতুবদিয়াবাসী তো যেখানে আমি জন্মগ্রহণ করছি, যেখানে আমার খেলাধুলা বা উঠা বসা সবকিছু, সেটা তো বলার অপেক্ষায় রাখে না, সবাই সবকিছু দেখে। অর্থাৎ আমাকে অনেকে চিন্তা করে এইভাবেই গেছে, এইভাবেই করছে। তাহলে আমার সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আমার জন্য দোয়া করবেন। আর আপনারাও আপনাদের সন্তানদেরকে যতই বাধা আসুক না কেন এগিয়ে যাওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন, যেন কোনো বাধা থাকে না, যদি চেষ্টা থাকে। আর্থিক হোক, শিক্ষা হোক, যেই বা হোক, সবাই ও বানাটা ভেঙিয়ে যেতে পারে। আর সবার কাছে আর কি বলবো, এটাই। আর কুতুবদিয়াবাসী বা চট্টগ্রামের ভাষায় বলি, আর বদ্ধ কেন আসন বেগ কোনো ভালো আছেন আশা করি। তো ওনারা আনলাখ তো দোয়া করিবেন, আর ফ্যামিলির না এটা থাকি ইয়ানুল্লাহ, ওনারা দোয়ার বরকতে তাজিয়া এত রাশি 17 দিন পয়জানার পাড়া সর্বোপরি কুতুবদিয়া যেতুন জেরিমা দোয়া করিতে পারো, ইয়ানই আর জীবনের পাতে। এখন আল্লাহ এত সম্মান দিয়ে ভবিষ্যতে আরো দিব, ইয়ানুল্লাহ আয় ওনারা বেকুনের কাছে চিরকৃতজ্ঞ। আর বাংলাদেশের প্রেক্ষাপটে যাই, বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের জাহাঙ্গীরনগরের বলেন, বাংলাদেশ আমাকে যা দিছে সেটা, আমাকে তো জাপানে আসার প্ল্যাটফর্মটা বাংলাদেশে তৈরি করে দিচ্ছে। কারণ আমি ইউনিভার্সিটিতে পড়ছি টাকা দিনে, বেতন দিনে, হলে থাকতাম 5 টাকা বেতনের হল,
তার মধ্যে আবার বছরে 3টা বাল্ব দিত ফ্রি। তো টাকাটা কোথা থেকে আসতো? বাংলাদেশের জনগণের টাকায়, ট্যাক্সের টাকায়। ওই টাকাটা দিয়ে তো আমি পড়াশোনা করছি, স্কলারশিপ পাইছি, স্কলারশিপের টাকা দিয়ে চলছি। খাবার টাকা 8 টাকা দিয়ে খাইতাম সেই বেলায়। ইউনিভার্সিটি গিয়া জাহাঙ্গীরনগরে পড়তাম, বেতন ছিল মনে করেন 12 টাকা, মনে হয় 12 টাকা। আর আমি তো বেতন দিই না, কারণ ওই যে প্রথম বছর হতে ওই বুট ভিত্তিক পেয়েছিলাম, তারপরে এরপরে গেছে ইউনিভার্সিটির বৃত্তি, ওখানে আর টাকা দেওয়া তেমন লাগে না পরীক্ষার ফিটা ছাড়া। তাহলে ওই টাকাটা কোত্থেকে আসছে? সবগুলা তো বাংলাদেশের জনগণের টাকা। তো বাংলাদেশের জনগণের টাকায় তো আমার রক্তের মধ্যে প্রবাহিত। ওইটার উপর ভিত্তি করে আমি জাপানে আসছি, জাপানের স্কলারশিপ পাইছি। আর জাপানে এসে দেখছি একটা ছেলেকে ইউনিভার্সিটি পড়তে গেলে প্রতি সেমিস্টারে বাংলাদেশে প্রায় 25,000 টাকা করে দিত। তাহলে 25,000 না, সরি ভুলে গেছি, 25,000 না, 2,50,000 টাকা, কমপক্ষে 2,50,000 টাকা দিতে হবে প্রতি সেমিস্টার 6 মাস। তাহলে আমরা পড়ছি কোথায়? তাহলে ওই হিসেবে চিন্তা করলে আমরা তো কোনো টাকাই দিই নাই। আমরা বাংলাদেশের জনগণের টাকা দিয়ে নিয়ে আসছি, নিয়ে এখানে পড়ছি, জাহাঙ্গীরনগরে পড়লাম, কলেজে পড়লাম, স্কুলে পড়লাম, সবকিছু। তাহলে বাংলাদেশের প্রতি আমার চিরঋণী। ওই প্ল্যাটফর্ম কখনো বলার নয়। বাংলাদেশ থেকে যেটা নিয়ে এসে জাপানে আসে, জাপানে আমাকে পাইছে কিটা? আমি যখন মাটির পুতুল থেকে স্বর্ণ হয়েছি, স্বর্ণ হওয়ার পরে আমাকে জাপানে প্ল্যাটফর্ম তৈরি করছে স্বর্ণকে নিয়ে। কিন্তু মাটি থেকে স্বর্ণ করছে কে আমাকে? সেই বাংলাদেশের জনগণের পরিশ্রমের টাকা দিয়ে। তাহলে সবাইকে অনুরোধ থাকবে এই চিন্তাধারা যেন থাকে আপনাদের সবার, যেন আপনার বাচ্চাকে পড়াতেছেন স্কুলের বেতন থেকে শুরু করে, প্রাইমারি স্কুল থেকে শুরু করে দেখেন, সেখান থেকে শুরু করলে ইউনিভার্সিটি পর্যন্ত সব টাকা বাংলাদেশের জনগণের। তাহলে আপনার ছেলে মাটি ছিল, সেখান থেকে স্বর্ণ হচ্ছে ইউনিভার্সিটিতে গিয়ে, তাহলে সেখান থেকে সবগুলাই বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা। সেটা আপনার টাকা, আমার পরিবারের টাকা, আমার ভাইয়ের টাকা, আমার প্রতিবেশীর টাকা, সারা বাংলাদেশের জনসংখ্যার জনগণের টাকা। তো তাদের খাইয়ে তাদের করে আমি মাটি থেকে আমাদের মতো সবাই স্বর্ণ হয়। আর সেই স্বর্ণটাকে বিদেশিরা কি করে নিয়ে যায়? হাতে পাই নিয়ে নেই। এইটাই সবার যেন, এই জিনিসটা যেন সবার মধ্যে জাগ্রত হয়, এটাই আমার কামনা। তো সবাইকে ধন্যবাদ। যেন নিজের দেশকে না বলি, নিজের জনগণকে না বলি, নিজের প্রতিবেশীকে না বলি, সেই প্রত্যাশা। এখন আমি অন্যের কাছ থেকে কি পেলাম সেটা বড় কথা না, আমি অন্যকে দিয়ে যাবো আমার সাধ্যের মধ্যে, এটা হচ্ছে বড়। কারণ আমি তো পেয়েই আসছি, আমি ইউনিভার্সিটির জন্ম থেকেই ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত পেয়েই আসছি, কিন্তু দেওয়ার সময় আমি চলে আসছি জাপানে, জাপান আমাকে নিয়ে নিচ্ছে। এর তদ্রুপ আমার মতো হাজার হাজার মানুষকে নিয়ে নিচ্ছে। হয়তো বাংলাদেশে সেই সুযোগ দিতে পারতেছে না, হয়তো আমরা যাইতে চাইলেও বা আমাদের মতো অনেকে যাইতে চায়, যাইতে পারতেছে না, সেটা অন্য জিনিস। তাহলে সবার সুস্থতা, আর সবচেয়ে বর্তমানে যে পরিস্থিতি চলতেছে কোভিড-19, এটার জন্য সবাইকে আমি অনুরোধ করব যেন সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরে নিজেকে রক্ষা করা, অপরজনকে রক্ষা করা, পুরা সমস্ত বাংলাদেশকে রক্ষা করা, এটাই হচ্ছে আমার সমস্ত পৃথিবীকে রক্ষা করা। এটা আমাদের সবার সবার কর্তব্য। এবং নিজেরা সুস্থ থাকি, অপরকে সুস্থ রাখি, এই কামনায় আমি সবার দীর্ঘায়ু, সবার বাংলাদেশ দীর্ঘায়ু হোক, কুতুবদিয়া দীর্ঘায়ু হোক, কুতুবদিয়ার জনগণ দীর্ঘায়ু হোক, নাপিতখালী আর সারা সমগ্র বাংলাদেশ এটা দীর্ঘায়ু হোক, এই কামনায় আমি আজকের মধ্যে এখানে শেষ করব। সবাইকে ধন্যবাদ।
স্যার আপনাকে অশেষ ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, দীপশিখাকে সময় দেওয়ার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আপনারা অনেকেই দর্শক যারা দেখতেছেন অনেক ধৈর্য ধরে, আপনাদেরকে ধন্যবাদ, আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আমাদের পরবর্তী প্রোগ্রাম আগামী শনিবার অর্থাৎ আগামীকাল রাত 8:30টায় আমাদের অতিথি হিসেবে থাকবেন কুতুবদিয়ারের সন্তান বা পরিকল্পনা কমিশনের বিভাগীয় প্রধান মঞ্জুরুল আনোয়ার স্যার। আমাদের প্রোগ্রাম দেখার জন্য আপনাদেরকে স্বাগত স্যার। আপনারও যদি সময় হয় আপনাকেও আমাদের প্রোগ্রাম দেখার জন্য আমন্ত্রণ। ধন্যবাদ। ওকে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।